পেডিট্রিশিয়ানের ব্যাপারে তো সবাই জানে, বাচ্চাদের ডাক্তার। এই যে জেডিয়াট্রিক মেডিসিন, এই ব্যাপারটা একটু বলুন না। পিডিয়ার থেকে এলে পিডিয়াট্রিক্স, জিরিয়া থেকে এলে জিরিয়াট্রিক্স। আপনাকে তো রাক্ষসের বাবা বলে ডাকা হয়। আর্যরা সন্তুষ্ট থাকুন, রাক্ষস আসছে। আবার আপনি ওষুধ দিলেন না মানে আপনি বাজে ডাক্তার। মানুষ সাধারণভাবে র্যাশনাল। বয়স্করা রিটায়ার করার পর প্রচুর ফোন দেখি। বাচ্চা বুড়ো সকলেরই যা হয়েছে, মানে এমনিও যদি তাকে দেখা যায় ঘুমের ঘরে এরকম করে যাবে। আচ্ছা, বার্ধক্যজনিত অসুখ, আগের কথা মানে একটা কবিতা পুরো আবৃত্তি করে দিচ্ছেন সমস্ত কিছু, কিন্তু এই সকালবেলা কি ওষুধটা খেয়েছিলাম ভুলে গেলেন, ডবল করে খেয়ে নিলেন। আচ্ছা, এই বাচ্চারা দুষ্টুমি করলে তার বাবা মাদের কাছে আমরা কমপ্লেন করি, কিন্তু এই বয়স্করা দুষ্টুমি করলে তার ছেলে মেয়েরা কার কাছে কমপ্লেন করবে? আপনার কাছে এসে কমপ্লেন করে? ছেলের বউ এসে শ্বশুরের এগেনস্টে প্রচুর কমপ্লেন বয়ে যাচ্ছে, তার যত রকমের গ্রাজ সেটা এই ফর্মে হয়তো বলে দিয়ে গেল। আমরা সবসময় ইন্ডিয়াকে প্রেজেন্ট করছি এখন যে আমাদের হচ্ছে ইউথ ড্রিভেন। 2050 ইউএস এর যা পপুলেশন হবে তার থেকে বেশি শুধু সিনিয়র সিটিজেন ইন্ডিয়াতে থাকবে। কোন বয়সে আমি ওই এল্ডারলি গ্রুপের মধ্যে ঢুকবো, আর কোন বয়স থেকে আমি আমার ডাক্তার হয়ে যাবে জেরিয়াট্রিক মেডিসিনের ডাক্তার? বিদেশে যে লোকটা 70 বছর বয়সে একটা হার্ট অ্যাটাক হচ্ছে, ইন্ডিয়ানদের সেটা 55 বছর বয়সে হচ্ছে প্রায়। কিভাবে আমি আমার রিটায়ারমেন্ট বা বার্ধক্য প্ল্যান করতে পারি? সবার চোখ এখন এইটার দিকে। ইউএনএফপিএ কত রিপোর্ট বার করছে, এই করছে। স্যার, শুনলাম নাকি এই দাদুদের পেনশনের টাকায় আপনার সংসার চলে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে খুব স্পেশাল একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে যে ডাক্তারবাবু আমাদের সাথে রয়েছেন তিনি হচ্ছেন জেরিয়াট্রিক মেডিসিনের ডাক্তার। মানে সহজে বলে রাখি, দাদু ঠাকুমাদের ডাক্তার। এটারও যে স্পেশালাইজেশন হয় আমরা জানতাম না। আমাদের সাথে রয়েছেন ডক্টর রাহুল ভট্টাচার্য। নমস্কার। ওয়েলকাম স্যার। স্যার, শুনলাম নাকি এই দাদুদের পেনশনের টাকায় আপনার সংসার চলে। তবে পেনশনের ব্যাপারটা কিন্তু খুব সত্যি মানে একটা চিন্তার ব্যাপার, কারণ লোকের পেনশনে চালানোটা দিনে দিনে খুব মুশকিল হয়ে যাচ্ছে, যেভাবে সব জিনিসের দাম টাম বাড়ছে। আর এইটা আর একটা বড় ব্যাপার যে আমাদের দেশে কিন্তু যত লোকজন আছে সকলে কিন্তু পেনশন পায় না। ইনফ্যাক্ট আমরা যদি ওইরকম কতগুলো ওয়েলথের মানে কুইন্টাইলে ভাগ করি, মানে অলমোস্ট 40% এল্ডারলি, তারা কিন্তু পুয়ারেস্ট এই কুইন্টাইলটাতে আছে। কাজে সবাই পেনশন পাচ্ছে সেরকমটাও নয় কিন্তু আর কি। আর একটা হচ্ছে দাদুরা দেখেছি যে পেনশনটা হাতছাড়া করতে চায় না কোনোভাবেই, কারণ জানে যদি এই পেনশন এবং সম্পত্তি আমি হাতছাড়া করে দিই। খুব দারুণ, মানে এটা এরকম আমরা রেগুলার মানে আমাদের চেম্বারে আমরা দেখছি। আগের দিন একটা পেশেন্টের কথা বলি, বিহারি, তিনি মাস্টারমশাই ছিলেন। তিনি রিটায়ার করার পর তিনি আজকাল সব কিছু ভুলে যান। ইনফ্যাক্ট আমরা যখন এই বয়স্কদের নানা রকম অ্যাসেসমেন্ট হয়, তার মধ্যে ওদের একটা ফাংশনাল কিছু অ্যাসেসমেন্ট হয়, কিছু আমরা যেরকম খুব বেসিক অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং যেরকম করা হয়, সেরকম ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং সেগুলো, মানে তার মধ্যে একটা খুব বড় কম্পোনেন্ট হচ্ছে ওয়েদার দ্য পার্সন ক্যান ম্যানেজ হিজ অর হার ওন মানি। তো এই ভদ্রলোক তিনি নিজে টাকা পয়সা ম্যানেজ করতে পারেন না আসলে, কারণ ভুলে যান সব কিছু। তো উনি চেম্বারে এসে প্রায়শই প্রথমে কম ফিস দেন, তারপরে সেটা আমার অ্যাসিস্ট্যান্ট যখন তাকে পয়েন্ট আউট করে তখন তিনি অনেকক্ষণ ধরে অনেক হিসাব টিসাব করে প্রতিবারই প্রায় বেশি ফিস দিয়ে যাওয়ার চেষ্টা করেন, আবার ও গুণে আবার তাকে ফেরত দেয় ডেকে ডেকে। আর এইটা আমরা ওর ছেলেকে বা, কারণ উনি তো শুধু আমার কাছে আসছেন না, আরও বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নিয়ে হ্যান্ডেল করছেন আর কি। ওরা সারাক্ষণ আমায় পাশ থেকে ইশারা করে, একটু বলুন না, মানে উনি যাতে আমাদের হাতে ছেড়ে দেন। ইনি কিন্তু ছাড়বেন না, কারণ উনি জানেন, এবং এটা দিস ইজ ভেরি ট্রু অ্যাকচুয়ালি, অনেকেই মানে টাকাটা যতক্ষণ ওনার হাতে আছে, মানে মাসে যেদিনকে পেনশন তোলার মানে ওই দিন উনি যাবেন, লাইনে দাঁড়াবেন, টাকাটা তুলে আনবেন, এবং যা টাকা সবাইকে ওনার কাছ থেকে চেয়ে খরচা করতে হবে। এটা ছেড়ে দিলে অনেক ফ্যামিলিতেই আজকাল মানে যেটা আমরা শুনতে পাই, এরকম চোরাগপ্তে প্রচুর রিপোর্টই আসে, তাদের কিন্তু অবস্থাটা একটু নড়বড়ে হয়ে যায়। হ্যাঁ, অনেকেই ভাবেন যে পেনশন ছাড়া হয়ে গেলে তিনি হয়তো সংসার ছাড়া হয়ে যাবে। একদম তাই, মানে নাহলে তার মানে জায়গাটা খুব নড়বড়ে হয়ে যাবে আর কি। মানে এখন তার যে দাপটের সঙ্গে তিনি যে ওভারঅল হেড অফ দ্য ফ্যামিলি, পুরো জিনিসটা তার কন্ট্রোলে, তার অ্যাপ্রুভাল নিয়ে সব কিছু হবে, এইটা তো মানে চলে গেলে, টাকা চলে গেল মানে সমস্ত চলে গেল আর কি। পেডিট্রিশিয়ানের ব্যাপারে তো সবাই জানে, বাচ্চাদের ডাক্তার। এই যে জেডিয়াট্রিক মেডিসিন, এই ব্যাপারটা একটু বলুন না, কবে থেকে এটা চালু হলো? এটা ডেটস ব্যাক টু মানে লেট 19th সেঞ্চুরি। আমাদের একজন পলিম্যাথ ছিলেন, জা মার্টিন শার্কো বলে, যার আমরা নিউরোলজিস্ট, ফেমাস ফ্রেঞ্চ নিউরোলজিস্ট। তো ওর ওই রকম 1881 সালে একটা উনি ইনফ্যাক্ট বই লিখেছিলেন, যেটা হচ্ছে এই ডিজিজেস অফ দ্য ওল্ড এজ বলে। মানে ওর যে লেকচার্সগুলো ছিল সেইখানে উনি সেটা সমস্ত পাবলিকেশন, এবং সেখানে উনি প্রথমবার
এইটা বলার চেষ্টা করেন এবং ঠিক এই অ্যানালজিটাই টানেন, যেটা কথা শুনলাম যে পিডিয়াট্রিক্স যেরকম তাদের জন্য যেরকম একটা আলাদা ব্যাপার, সেরকম বয়স্ক লোকেদেরও কিন্তু দে মেরিট একটা সেপারেট, মানে যেটা এমনি মেডিসিনের থেকে আলাদা হবে সেরকম একটা কিছু। তারপরে জিনিসটা অনেকদিন চাপা ছিল, উনি ওনার মতো করে কিছু এক্সপেরিমেন্টেশন চালিয়ে গেছেন, তাদেরকে অবজার্ভ করে। ইনফ্যাক্ট যেহেতু নিউরোলজিস্ট ছিলেন, বয়স্কদের অনেক নিউরোলজিক্যাল প্রবলেম যেগুলো এই পার্কিনসন্স ডিজিজ বাকি, তার উপরে ওনার সেমিনাল কাজ রয়েছে সমস্ত। তারপরে ইউএসএতে একজন ইহুদি ডক্টর ন্যাশার বলে, ইগনাস ন্যাশার, তিনি প্রথম এই জিরিয়াট্রিক্স টার্মটা কয়েন করেন আর কি। তো জিরিয়া মানে হচ্ছে বেসিক্যালি এই বয়স, এই ব্যাপারটা। আর আয়াট্রিকস যেটা, এইটা হচ্ছে মানে অর্থাৎ সেই সংক্রান্ত যে এই পুরো জ্ঞানটা, মানে পুরো এই যে ব্রাঞ্চটা। তো সেরকম পিডিয়া থেকে এলে পিডিয়াট্রিক্স, জিরিয়া থেকে এলে জিরিয়াট্রিক্স, এইভাবে এলো। এটা 1919-এ এবার উনি প্রথম ওনার পাবলিকেশন যেগুলো। তারপর ইংল্যান্ডে একজন লেডি, তিনি একটা প্রবল মানে তার ইম্প্যাক্টফুল মহিলা একজন, মার্জরি ওয়ারেন বলে, তাকে ওই রকম ওই 40s ওই সময়টাতে তাকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হলো। তখন তাদের না এই যে এরা তো অলমোস্ট বার্ডেন, মানে যে কোনো সোসাইটিতেই যারা, মানে এরা তো রিপ্রোডাক্টিভ নয় কোনোভাবেই, সোসাইটিকে কন্ট্রিবিউট করছেন, তারা পড়ে আছে, মানে একটা হসপিটাল বেড অকিউপাই করে রাখার যে ব্যাপারটা, সেটা অনেক দিন ধরে করে রাখতেন। ফলে তাদের ওই ধরনের খুব ভালো হাইজিনিক কোনো জায়গায় তাদের, মানে যখন অসুস্থ হয়ে পড়তেন তাদের ওরকম ভালো জায়গায় রাখাও হতো না। তা উনি দায়িত্ব নিয়ে প্রথম উনিও বারবার করে ওই জিনিসগুলোকেই করলেন যে এদের আলাদা করে, এবং তাদেরকে যদি অ্যাসেস করা যায়, ওদের তখন বেডের প্রচুর প্রয়োজন পড়তো, কারণ প্রচুর টিবি হতো তখন ইংল্যান্ডে। এটা মানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ওই সময়টার কথা আর কি, মানে 1943-44 ওরকম সময়টা। আমাদের দেশ যখন স্বাধীন হলো 47 সাল, ওই সময়টাতে ওরা প্রথম ওই মার্জরি ওয়ারেন উনি যেটা করেছিলেন যে খুব একটা আলাদা করে, মানে সেগ্রিগেট করে উনি বয়স্কদের নানা 5খানা ভাগে ভাগ করে ফেললেন। মানে যারা একদম বেড রিডেন কিন্তু কন্টিনেন্ট, যারা এমনিতে হ্যাঁ উঠে চলে বেড়াতে পারে, বয়স্ক তাদের অসুখ আছে কিন্তু উঠে চলে বেড়াতে পারে, আবার একদল বেড রিডেন ইনকন্টিনেন্ট, আবার একদল, মানে এরকম উনি মানে এই যে একটা ভাগ করে ফেললেন, এবং সেই অনুযায়ী তাদের, ফলে তাতে যেটা হলো হসপিটাল থেকে তাদের আবার ফেরানো, ডিসচার্জ করা, মানে কি আমার হসপিটাল বেডটা খালি করতে পারছি। তাহলে উনি যখন ডিসচার্জটা যখন অনেকটা করতে পারলেন এরকম সুন্দরভাবে ট্রায়াজ করে একটা করে, তখন গভর্নমেন্টও খুব ইমপ্রেসড হলো। ফলে তারা পলিসিগত যে সব ডিসিশনসগুলো নেওয়ার করে ওনাকে সেই সুবিধাগুলো করে দিল। কারণ ডিসচার্জ রেট ওনার তখন 25%-এর ওপর হসপিটালে এইসব পেশেন্টদের, বয়স্ক যাদের মানে যারা একবার ঢুকলে আর বেরোতো না, সেই রকম পেশেন্টদের যখন উনি করতে পারলেন, তো তখন মার্জরি ওয়ারেন প্রথম এই যে মেডিকেল কেয়ার অফ দ্য এল্ডারলি সোসাইটি, যেটা পরে ট্রান্সফর্ম করে ব্রিটিশ জিরিয়াট্রিক সোসাইটি হয় আর কি, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে মানে খুব প্রমিনেন্ট একটা জিরিয়াট্রিক অর্গানাইজেশন, তারা ওই সময় তাদের শুরু হচ্ছে ওই 1947 সালে আর কি। আমাদের দেশে এটা প্র্যাকটিক্যালি কিছু ছিল না, এই কনসেপ্টটাই ছিল না। 70s পর থেকে একটু একটু করে কোনো একটা জায়গায় কমই বোধহয় ডাক্তারবাবু রয়েছে, খুব কম জায়গায় পড়ানো। আমি বলছি এটা এমডি পড়ানো হতো, মানে এমবিবিএস পাস করার পর এমডি জিরিয়াট্রিক্স ম্যাড্রাস মেডিকেল কলেজে, আমি বলছি 90-এর দশকেও, মানে তখন 2টো সিট ছিল, সারা দেশে 2টো সিট, ভারতবর্ষের এত কোটি মানুষের জন্য 2টো এমডি জিরিয়াট্রিক্স সিট। এর বাইরে ছিল পুরোটাই, যেটুকুনি যা ছিল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ইগনৌ, যেটা তারা একটা পিজি ডিপ্লোমা জিরিয়াট্রিক্সে করাতো। এইটাই চলছিল। তারপরে আস্তে আস্তে যখন অ্যাওয়ারনেসটা তৈরি হলো, এখন অনেকগুলো সরকারি মেডিকেল কলেজে জিরিয়াট্রিক মেডিসিনে, এখানে 2টো সিট, এখানে 3টে সিট করে, আমাদের এখানে যেরকম কলকাতায় মেডিকেল কলেজ আছে, এটা এখানে এমডি জিরিয়াট্রিক মেডিসিনের এখন পড়ানো হচ্ছে। তো এরকম গোটা দেশে সব মিলিয়ে এই 2025-এ মনে হয় এটা বেড়ে 54 হয়েছে। মানে আজকে 2025-এ এইটা সারা ভারতবর্ষের জন্য 54টা এমডি জিরিয়াট্রিক্সের সিট। এর বাইরে বাকি যা এই ডিপ্লোমা আর এই, তার মানে এইবারে যদি ভারতের এত কোটি মানুষ, মানে আমরা যদি এখন ধরে নিই মোটামুটি 10%। আপনাকে একটু আরো স্পেসিফিকভাবে ধরিয়ে দিই যে আমরা সবসময় ইন্ডিয়াকে প্রেজেন্ট করছি এখন যে আমাদের হচ্ছে ইউথ ড্রিভেন, একদম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই কথাটা আমরা বারবার আলোচনা করছি যে আমাদের ইয়াং ওয়ার্কফোর্স আছে ইত্যাদি। এবারে একটা কথা বলি যে আগে আমরা যখন আবার আমরা ফিরে যাই যে যখন দেশ স্বাধীন হলো ওরকম সময়টাতে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, মানে একটা বাচ্চা জন্মালে সে মোটামুটি কত বছর বাঁচতে পারে, তার মধ্যে যত ডেথ, মানে একদম বাচ্চাবেলায় যারা মারা যাচ্ছে, নানা রকম ইনফেকশাস ডিজিজে মরে যাচ্ছে, এই যে হারটা ছিল সেইটা যেহেতু তারপর ভ্যাকসিন বেরোলো, অ্যান্টিবায়োটিক্স বেরোলো, ফলে এই ডেথ রেটগুলো, ইনফ্যান্ট মর্টালিটি রেট অনেক কমে গেল, ফলে লাইফ এক্সপেক্টেন্সি আস্তে আস্তে বাড়তে শুরু করলো।
তো তখন যেটা ওই 34-এর কাছাকাছি ছিল, এখন সেটা কিন্তু প্রায় 70 ছুঁই। আর প্রজেক্টেড 2050 সালে এটা প্রায় 75-এর কাছে ইন্ডিয়ার জন্যই, যেটা ডেভেলপ কান্ট্রিতে এখন অনেকগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোতে তো 80-র ওপর বহুদিন ধরেই। তো এরকম অনেকগুলো ডেভেলপ ওয়ার্ল্ডে অনেকগুলো দেশেই কিন্তু 80-র ওপরে, জাপানে আছে, ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইগুলো হচ্ছে সাধারণভাবে যাদের অনেক দিন ধরে, কিন্তু তাদের এটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রোগ্রেশন হয়েছে, তারা অনেক বছর ধরে সময় পেয়েছে সমাজকে ওইভাবে বদলে নেওয়ার এবং সেই মতো অ্যারেঞ্জমেন্টসগুলো নিজেদের ইকুইপ করা, টেকনোলজিকে ওইভাবে মানে এল্ডারলি ফ্রেন্ডলি কীভাবে কী করা যায় না যায়। আমাদের দেশে এটা হঠাৎ করে যেন আসছে, মানে এটা উই আর নট প্রিপেয়ার। মানে যদি আমরা একই সঙ্গে এই যে ফার্টিলিটি রেটের কথাটাও যদি এর সঙ্গে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ও তখন জন্মাতো অনেক বেশি, প্রায় 6-এর কাছাকাছি ফার্টিলিটি রেট ছিল, মানে ওই 1950s সময়। আর এইটাই 2050 মানে এই 100 বছরের জার্নিটা, এই ফার্টিলিটি রেট নেমে আসছে 1.75-এর কাছে। তার মানে ওইটা কমতে কমতে এইরকম নামছে, আর এইটা বাড়তে বাড়তে প্রথম দিকে এরকম, তারপরে এরকম স্টিপ কার্ভ উঠে যাচ্ছে 2050-এর কাছে। এল্ডারলি পপুলেশনের যে টোটাল পপুলেশনের পার্সেন্টেজ যদি আমরা ধরি, এখনও এটা এই 8 থেকে 10%-এর মধ্যে আছে। আর নেক্সট 25 বছরে 2050-এর মধ্যে এটা 20% ছাড়িয়ে যাচ্ছে। তখন ওই 2050-এর একটা এই যে প্রজেক্টের, এইটা আমরা ডেটাগুলো দুটো জায়গা থেকে আমাদের সোর্স আমরা পাই। একটা হচ্ছে এই ভারত সরকার একটা ল্যাসি বলে একটা প্রোগ্রাম করে, লঙ্গিচুডিনাল স্টাডি ইন এজিং ইন ইন্ডিয়া বলে। হ্যাঁ, তো এই যে ল্যাসিটা, লঙ্গিচুডিনাল এজিং স্টাডি ইন ইন্ডিয়া, এইটার যে প্রজেকশন সেটা হচ্ছে প্রায় এল্ডারলি পপুলেশন এখন যেটা 15 কোটির কাছাকাছি, ওই রকম সময়টাতে যখন 2016-তে প্রথম এই প্রোগ্রামটা রোল আউট করা হলো, এইটা গিয়ে দাঁড়াবে 35 কোটির কাছে। মানে 35 কোটি লোক টোটাল, তারা হচ্ছে 60+ ওই সময়, বাই which is more than 20% of India's population at that point of time. আর তখন 0 to 14 years মানে বাচ্চাদের সংখ্যাটা তার থেকে নিচে নেমে যাবে। তার মানে এল্ডারলিরা তখন বাচ্চার থেকে সংখ্যা বেশি হয়ে যাবে। একটা খুব আজকাল চালু আছে, এবং ইনফ্যাক্ট এই যে ন্যাশনাল, ওই যে খুব একটা খটোমটো নাম আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, মানে কি বলতো, আমি এর ছোট কথাটা যদি বলে দিই তুমি জানো, নীতি আয়োগ, NITI। হ্যাঁ, এই নীতি আয়োগের এই গত বছর একটা দারুণ মানে কম্প্রিহেন্সিভ খুব একটা রিপোর্ট, মানে ওরা কি করতে চলেছে এই সমস্ত। আর সবচেয়ে বড় কথা যে পুরো প্রবলেমটা মানে এখন কতটা এক্সটেন্ট অফ দ্য প্রবলেম, দারুণ একটা রিপোর্ট আছে আর কি, এবং তাতে অনেক খুব ডিটেইলে ডিসকাশন আছে, কোথায় প্রবলেম এরিয়াসগুলো আইডেন্টিফাই করে কিভাবে আগামী কিছু বছরের মধ্যে এই যে গ্যাপটা, বিপুল গ্যাপ, সেটাকে কি করে ব্রিজ আপ করা যায়, এটা নিয়ে খুব ভালো কিছু মানে কাজকর্ম রয়েছে। তো তুমি যদি ওইগুলোতেও দেখো, তুমি এখান থেকে মানে তুমি খুব ভালো করে এইসব ডেটাগুলো পেয়ে যাবে যে এখন কতটা কি আছে এক একটা, মানে তুমি তো এই যে এক একটা লঙ্গিচুডিনাল স্টাডি হয়, তার থেকে তুমি এই একটা লোক মানে এল্ডারলি লোক মানে তার 4 জনের মধ্যে অন্তত একজনের মানে এই ব্যাপারগুলো, যে 3 জনের এইটা আছে, 2 জনের এটা আছে, 1 জনের এটা আছে, তার মানে তুমি বুঝতে পারছো এক্সটেন্ট অফ দ্য প্রবলেম, যে 75% লোকের এটা আছে, 40% লোকের এটা আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই কম্বিনেশন হচ্ছে, আরবান পপুলেশন, রুরাল পপুলেশন, এই সব ডেটাগুলো থেকে তবে তো সরকার একটা পলিসি বা এই সমস্তগুলো করার জায়গায় যায় আর কি। কোন বয়সে আমি ওই এল্ডারলি গ্রুপের মধ্যে ঢুকবো, আর কোন বয়স থেকে আমি আমার ডাক্তার হয়ে যাবে জেরিয়াট্রিক মেডিসিনের ডাক্তার। এইটা বিদেশে হচ্ছে 65 আর আমাদের দেশে 60। এটা হচ্ছে খুব গ্রস, সব ব্যাপারেই ওদের সঙ্গে আমাদের একটুখানি ডিফারেন্স থাকে আর কি। আর যদি আমরা অন্যভাবে ভাবি জিনিসটাকে, যে আমরা বয়স তো শুধু না, মানে যে বিভিন্ন রকমের অ্যাডভার্স যে ইভেন্টস, সেটা আবার আমাদের ওদের থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে হয়। তার মানে ওখানে বিদেশে যে লোকটা 70 বছর বয়সে একটা হার্ট অ্যাটাক হচ্ছে, ইন্ডিয়ানদের সেটা 55 বছর বয়সে হচ্ছে প্রায়। সো এইটার জন্যেই আরও বেশি করে মানে আমরা অনেক সময় এটাও ভাবি যে 60+ও নয়, মানে বোধহয় আরও আগে থেকে অন্তত এইটা বোঝা যাচ্ছে এখন খুব পরিষ্কারভাবে যে একটা অসুখ হবে, তারপরে তুমি সেটাকে চিকিৎসা করবে, এইভাবে এটা ভীষণ মানে পুরনো কনসেপ্ট। আর 60 বছর বয়সে বিয়ে যদি করে, 60 বছর বয়সে কোচি থাকবে। তুমি বৃদ্ধস্ব তরুণী ভার্যার কথা বলছো? একদম। আচ্ছা, সেটা ডিপেন্ড করে, মানে এই যে লোকে অনেকেই দেখবে একটা কনসেপ্ট আছে অ্যান্ড্রোপজ, ঠিক আছে, মানে মেনোপজের যেটা মেল কাউন্টার পার্ট। হ্যাঁ, অর্থাৎ মেনোপজ নিয়ে আমরা ডিটেল এপিসোড করেছি ডক্টর রত্নবলী চক্রবর্তীর সাথে। মেনোপজ হচ্ছে যখন একটা বয়সের পর মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়। সেম
পুরুষদের ক্ষেত্রে হয়? পুরুষদের ক্ষেত্রে তার মানে একটা পুরুষ হরমোন সেটা কমে যাচ্ছে, টেস্টোস্টেরন কমে যাচ্ছে, তার মানে তার লিবিডো কমে যাচ্ছে, তার এই যে সমস্ত সাধারণভাবে এই পেশেন্টরা অনেক সময় এসে লিবিডো কমে যাচ্ছে কমপ্লেন করবে না, তারা সারাক্ষণ সেটা উইক লাগছে এরকম একটা ভেগ কমপ্লেন থাকবে, তার বোনস এবং এই সমস্তগুলো সব এফেক্টেড হয়। মেল হরমোনটা তো খুব মানে অন্য অনেক ইয়েতেই লাগে আর কি, তার মানে এই নয় যে তোমার 60 বছর বয়স হয়ে গেলে তাকে ধরে ধরে তুমি টেস্টোস্টেরন দেবে, একেবারেই নয় আর কি, মানে তার আবার গাইডলাইন্স রয়েছে খুব পরিষ্কারভাবে আর কি। কারণ এটা অনেকেই মানে অনেক জায়গা থেকে আমরা মাঝে মধ্যেই খবর পাই আর কি, এরকম টেস্টোস্টেরন মানে নিজে এসে দোকানে প্রায় চেয়ে নেওয়া আর কি, যে আমাকে একটু টেস্টোস্টেরন ইনজেকশন দিয়ে দিন বা এই সমস্তগুলো। আজকে কিন্তু আপনি না একটা বিশাল বড় দায়িত্ব বাড়িয়ে দিলেন আমাদের, মানে একটা লোকের না ওই অ্যান্ড্রোপোজ হওয়ার আগে না আমাদের একটা কোনো গতি আমাদের করতেই হবে, আর নইলে সত্যি কিন্তু বিচিত্র বীর্য, ও যাই হোক সে যে বীর্যই হোক ঠিক আছে। আচ্ছা, বার্ধক্যজনিত অসুখ এগুলো কি, মানে এরকম তো একটা নয়, অনেক রকম অসুখ আছে, সেটা একটু আমাদের বলুন আমাদের দর্শকদের। না, বার্ধক্যজনিত অসুখ মানে একটা হচ্ছে যে বয়স্করা একাধিক রোগে একসঙ্গে ভোগেন, এটাই অ্যাডাল্ট পেশেন্টদের সঙ্গে বেসিক ডিফারেন্স, যেটা যে কারণে তার যে চিকিৎসাটা সেটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। মানে যিনি হার্ট অ্যাটাক হয়েছে যার, তিনি হয়তো একই সঙ্গে তার প্রস্টেটের প্রবলেম আছে, তার ডায়াবেটিস আছে, তার একটা কোলেস্টেরল প্রবলেম আছে, তার একটা চোখের সমস্যা আছে, মানে অনেক রকমের ডাক্তার, অনেক রকমের ওষুধপালা, তার মধ্যে ড্রাগ ইন্টারাকশন, এরকম ব্যাপারটা খুব জটিল হয়ে যায় অনেক সময়। আবার কিছু আছে যেগুলো সিম্পলি মানে উইথ এজ ওরকম বড় কিছুই নেই, মানে তখন তার ডায়াবেটিস নেই, তার হার্ট ব্লাড প্রেশার নর্মাল থাকে, সবই ঠিক আছে, দেখা গেলো তার একটা ইনকন্টিনেন্স আছে, তার আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে তার কগনিটিভ ফাংশনসগুলো মানে তার মানসিক যে এইগুলো ঠিকমতো কাজ করছে না, মেন্টাল ফ্যাকাল্টিসগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, মনে রাখতে পারছেন না, এটা খুব কমনেস্ট, মানে একদম অনেক ক্ষেত্রেই এই যে আলজাইমার বা এই ধরনের ডিমেনশিয়া কিন্তু শুধু আলজাইমার নয়, ডিমেনশিয়াটা তো এখন খুব কমন চর্চার টার্ম হয়ে গেছে সব জায়গায়, নানা ধরনের সোসাইটি তৈরি হচ্ছে, আমাদের দেশেও তৈরি হচ্ছে অনেক জায়গায়, প্রচুর পেশেন্ট সাপোর্ট গ্রুপ তৈরি হচ্ছে। তো এই যে ডিমেনশিয়া পেশেন্টরা, এদের কিন্তু এই ডিমেনশিয়ার কিন্তু এইটা ছাড়াও আলজাইমার মেজরিটি মানে প্রায় 70% লোকই হচ্ছে আলজাইমার, কিন্তু তার বাইরেও প্রচুর এই যে ডায়াবেটিক পেশেন্টগুলো, তাদের প্রচুর মানে ডায়াবেটিস বেসিক্যালি একটা ভ্যাসকুলোপ্যাথি, তার মানে বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলের মধ্যে সব জায়গায়, মানে হার্টে বলো, কিডনিতে বলো, চোখে বলো, নার্ভে বলো, সেরকমই ব্রেনের মধ্যে ছোট ছোট মাল্টিপল স্ট্রোকস থাকে। তাহলে এই যে স্ট্রোকসগুলো হলো, তো সেই এরিয়াগুলো ডেড হয়ে গেল, তো ফলে আস্তে আস্তে এই পেশেন্টগুলোর একটা ভ্যাসকুলার ডিমেনশিয়া চলে আসে অনেকেরই। আবার অনেকের একটা পার্কিনসনে যারা ভুগছেন তাদের সেই রিলেটেড একটা ডিমেনশিয়া থাকে। ফলে এই যে অসুখগুলো মানে তার মানে কিছু কগনিটিভ ফাংশনস তার ডাউন হয়ে যেতে থাকে, তার পড়ে যাওয়ার রিস্ক খুব বেড়ে যায়, ফল রিস্ক। এই যে টিপিক্যাল যেগুলো বয়সের সঙ্গে আমরা একসঙ্গে করে দেখি, এগুলোকে আমরা বলি জিরিয়াট্রিক জায়েন্টস। তো স্যার, যখন ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স কথাটা উঠলো, তো এই দুটো আমরা খুব কমনলি ইউজ করে থাকি। আলজাইমারটা হচ্ছে একটা টাইপ অফ ডিমেনশিয়া, কমনেস্ট টাইপ অফ ডিমেনশিয়া। ওকে, একটু যদি মানে ব্রেনের মধ্যে কতগুলো প্লাক মানে ফর্মেশন হয়, তো সেটা ওই টাউ প্রোটিন বলে একটা আছে, সেই সবের ওই অত ডাক্তারি ব্যাপারে আমাদের দরকার নেই, কারণ আমরা পেশেন্ট এক্স্যাক্টলি মানে আমাদের পেশেন্টের পার্সপেক্টিভ থেকে তারা অনেক সময় একই রকম তাদের প্রেজেন্টেশন, অর্থাৎ তারা ভুলে যাচ্ছেন, তাদের যে এক্সিকিউটিভ ফাংশনিংটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এই কোনটা কোথায় রেখেছেন মনে করতে, মানে ছোট ছোট জিনিসগুলো, স্পেশালি রিসেন্ট মেমোরি, পুরনো সে ছোটবেলার কথা সব মনে আছে, আগের কথা মানে একটা কবিতা পুরো আবৃত্তি করে দিচ্ছেন সমস্ত কিছু, কিন্তু এই সকালবেলা কি ওষুধটা খেয়েছিলাম ভুলে গেলেন, ডবল করে খেয়ে নিলেন, বা খেলেনি না, খেয়েছেন ভেবে আর খেলেনি না, খাবার খেয়েছেন কিনা ভুলে যাচ্ছেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কোনো জিনিস, এই চাবিটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, বারবার করে ফিরে যাচ্ছেন হয়তো যে ওটা চেক করার জন্যে। ফলে এইটা যখন প্রথম তখন লোকে একটু লাইটলি নেয় বা ক্যাজুয়ালি নেয়, যখন এটা সিরিয়াসলি ইন্টারফেয়ার করতে শুরু করে তখন মানে এর অন্যদিকে স্পেকট্রামের আদার এন্ডে হচ্ছে যে লোকে গিয়ে মানে নিজের বাড়ি খুঁজে পাচ্ছে না, নিজের হোটেল বেড়াতে গেছে, ফ্যামিলির সঙ্গে বেড়াতে গেছে, তিনি হয়তো একটু দলছুট হয়ে এদিকে কিছুটা দেখছিলেন, ঘরে ফিরতে পারছেন না, অন্য ফ্লোরে এরকম হয়েছে। ইনফ্যাক্ট আমি বলছি এটা আমার মার ডিমেনশিয়া আছে, সিভিয়ার ডিমেনশিয়া, খুব অ্যাডভান্স। তো যখন মার প্রথম দিক একদম নয়, মানে তখন অলরেডি 3-4 বছর হয়ে গেছে, মার ওই মাল্টিপল স্ট্রোকস থেকে এই সমস্ত হয়েছিল। তো ওই রকম আমরা যে ফ্লোরে আছি, আমরা মুন্সিয়ারিতে বেড়াতে গেছি, তো ওই ফ্লোরে মা গেছে, ওই সামনে একসঙ্গেই আছে, তার মধ্যে একটা গাছে ওই ফুল দেখতে গিয়ে একটু ওই দিকে চলে গেছে, তারপরে
আমরা ওখানেই আছি, আমরা অন্য কোথাও যাইনি, কিন্তু ওইটা ওই হোটেলের মানে একটা বারান্দা থেকে একটু অন্যদিকে, ওখান থেকে একটা সিঁড়ি আছে সোজা। এই যে আমরা যে গ্রাউন্ড ফ্লোরে আছি এইটা ভুলে গিয়ে সিঁড়ি পেয়েছে উঠে গেছে, এইবারে ফার্স্ট ফ্লোরের সবকটা ঘর প্রায় দেখতে দেখতে গেছে। নগচিয়াতালে গিয়ে আরও সাংঘাতিক ব্যাপার হলো, আমি বারান্দায় বেরিয়েছি, ঘরের পাশের ঘরে মা আর আমার মেয়ে ওরা দুজন আছে, আমি বারান্দায় বেরিয়েছি, হঠাৎ দেখি পাশের ঘরে বারান্দায় মা বেরিয়েছে। দেন আই রিয়েলাইজ যে আচ্ছা মারা তো আমার বাঁ পাশের ঘরে ছিল, ডান পাশের বারান্দায় কী করে এলো? আমার ডান পাশের যে ঘরে যিনি ছিলেন তিনি ঘরের দরজা খোলা রেখে পাশেই মানে ডাইনিং রুম সেখানে খেতে গেছেন। মা খেয়ে ফিরেছে যখন, ওই সবাই তো একসঙ্গে ওরকম মার্চ করে তো কেউ ফেরে না, মানে যার আগে হয়ে গেছে হাত দিয়ে ফিরে চলে এসছে, মা এসে তার ঘরে ঢুকে পড়েছে এবং ঢুকে পড়েও মানে রিয়েলাইজ করছে না যে এটা নিজের ঘর নয় বা কোনো কিছু। তো এই যে এক্ষুনি বললেন যে ভুলে যাওয়া, তো ভুলে গিয়ে তো অনেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হারিয়েও যেতে পারে, খুব বড় প্রবলেম। কিন্তু এখন একটাই ভালো দিক এটা যে একটা সলিউশন অ্যাটলিস্ট কিছু একটা, মানে নানা ধরনের অ্যালার্ট ডিভাইস আছে, ওয়্যারেবল ডিভাইস, মানে গলায় একটা চেনের মতো করে ঝুলিয়ে নিলাম, তাতে একটা খুব গোদা একটা মাঝখানে একটা লাল বাটন দেওয়া আছে, মানে এগুলো ইনফ্যাক্ট ওই সব অনলাইন প্ল্যাটফর্মসগুলোতে পাওয়া যায় এই ধরনের, এবং খুব বেশি দামও নয়। এমনকি নানা ধরনের জিপিএস ট্র্যাকিং, বা কেউ মর্নিং ওয়াকে গিয়ে হাঁটতে গিয়ে কোথাও পড়ে গেছেন, একা বেরিয়েছেন, পড়ে গেছেন, তাহলে সঙ্গে সঙ্গে এই ডিভাইসগুলোতে ওইরকমভাবে করা যায় যাতে তার যে কেয়ার গিভার অথবা তার আত্মীয়, সে হয়তো ছেলে মেয়ে তারা এখানে এদেশে থাকেই না, মানে তারাও সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাচ্ছে, মানে উনি যে পড়ে গেছেন সুতরাং মানে কোথায় পড়ে আছেন এক্স্যাক্ট লোকেশনটা তারা জেনে তখন তারা ফোন করে এটা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করছে। এই জিনিসগুলো এখন বেরিয়েছে, মানে তাকে অন্তত খুঁজে বার করাটা, যদি তিনি সেই ডিভাইসটা পড়ে থাকেন অ্যাটলিস্ট মানে সেইটুকুনি করা যায়। এক্ষুনি বললেন যে পড়ে গেছে, তো আপনি এক্ষুনি বললেন এই যে ফল রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, এইটা নিয়ে একটু বলুন। এই যে প্রতি মিনিটে কতজন বয়স্ক যে পড়ে যাচ্ছে, মানে এটা একটা সাংঘাতিক, মানে এইসব ফিগার শুনলে মানে খুব চমকে ওঠার মতো ফিগার। এবং বয়স হলে যেহেতু আমরা সোজা বাংলায় বলি হাড় পাতলা হয়ে গেছে, মানে একটা অস্টিওপোরোসিস হচ্ছে, ফলে তার ফ্র্যাকচার রিস্কটা অনেক গুণ বেড়ে গেছে। এবার এই যে আমি তখন একটা কথা বললাম যে এখন কিন্তু ক্রমশ জিনিসটা শিফটেড হচ্ছে, মানে একটা কিছু ঘটছে তারপরে তার চিকিৎসা করার থেকে যদি এই ঘটনাটাকে আটকানো যায়, তার মানে প্রিভেন্টিভ যে অ্যাপ্রোচগুলো, তার মানে এই যে অস্টিওপোরোসিস এটা কিন্তু আগে থেকে তার একটা বোন মিনারেল ডেন্সিটি একটা ডেক্সা স্ক্যান করে বা এইগুলো করে জানা সম্ভব। এই যে এবং এমনকি এই ডেক্সা স্ক্যান করারও আগে এই ফ্র্যাক্স বলে একটা এরকম স্কোর আছে অনলাইন ক্যালকুলেটর থেকে, আমরা করে নিয়ে আর কার কত ফ্র্যাকচার রিস্ক, মানে ওভারঅল একটা মেজর অস্টিওপোরোটিক ফ্র্যাকচার রিস্ক কতটা বা শুধু হিপ ফ্র্যাকচারের রিস্ক কতটা, এইগুলো আমরা ক্যালকুলেট করে আগে থেকে বার করে নিতে পারি কিছুটা। তারপর যখন ডেক্সা স্ক্যান অর্থাৎ কার করতে লাগবে কার লাগবে না, তার একটা যদি প্যারেন্টাল খুব একটা হিপ ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে তার মানে ইনি হাই রিস্ক, কেউ যদি একটা স্টেরয়েড নেয় তার খুব হাই রিস্ক হয়ে গেল, তার মানে এই ধরনের অনেক ফ্যাক্টর আছে যেগুলো অ্যাকচুয়ালি এই ফ্র্যাকচার রিস্কটাকে বাড়িয়ে দেয়। তাহলে অফকোর্স যদি কেউ পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে তার মানে তার কারোর একটা নিউরোপ্যাথি আছে, সেই নিউরোপ্যাথিতে তার ব্যালেন্সটা গন্ডগোল হয়ে গেছে, তার তো পড়ে যাওয়ার রিস্ক বেশি। এরকম ফল রিস্ক অ্যাসেসমেন্টেরও অনেকগুলো মানে খুব স্ক্রিনিংয়ের জন্য খুব মানে বিজি ক্লিনিকে করে দেখার মতো কিছু খুব সোজা কিছু পরীক্ষা আছে যেগুলো করতে জাস্ট 1 থেকে 1.5 মিনিট লাগে। আবার যার এই স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে কারোর যদি দেখা যায় যে তার একটু রিস্কটা বেশি, তখন তাকে আরও মোর ডিটেল অ্যাসেসমেন্ট সেগুলো করা। এবারে তাহলে এর ব্যবস্থাটা কী হবে, তার মানে ব্যালেন্স এক্সারসাইজ একটা আলাদা সেপারেট গ্রুপ অফ এক্সারসাইজ, এটা শুধু এই সকালে আমি হাঁটছি 1/2 ঘন্টা এটাতে হবে না, আলাদা করে ব্যালেন্স এক্সারসাইজ খুব সোজা এমন কিছু না, মানে ইউটিউবে গিয়ে কেউ একটু সার্চ করলেই ব্যালেন্স এক্সারসাইজ ফর দ্য এল্ডারলি বলে বা সিনিয়র্স বলে সার্চ করলেই পেয়ে যাবে। এইগুলো যদি প্রত্যেকে অনেক আগে থেকে, কিন্তু এই যে এক্সারসাইজ বা এইসব করার ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু মানে এই যে ইন্টারভেনশনগুলো মানে অনেক আগে থেকে শুরু করতে হবে। মানে একজনের বয়স 75 বছর, তিনি প্রথম ওই দিন থেকে এক্সারসাইজ শুরু করবেন এবং তাহলে খুব বেশি কিছু করার মুশকিল আর কি। অনেক আগে থেকে যদি এই প্র্যাকটিসটা শুরু করা যায় তাহলে কিন্তু সত্যি সত্যি এইগুলোকে অনেকটাই প্রিভেন্ট করা যায়। তার মানে একটা ফল রিস্ক অ্যাসেসমেন্ট, এটা অনেক সময় আমরা একটা জিনিস করি কম্প্রিহেন্সিভ জিরিয়াট্রিক অ্যাসেসমেন্ট, যেখানে তার মধ্যে যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট পার্টটা আছে, কম্প্রিহেন্সিভ মানে আরও অনেক কিছু আছে, শুধু ফিজিক্যাল নয়, তার ফাংশনাল অ্যাসেসমেন্ট আছে, সে ডেলি লিভিং সে চান করতে পারছে কিনা, সে খাবারটা বানাতে পারছে কিনা, খেতে পারছে কিনা, সে নিজে নিজে মানে ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে যেতে পারছে কিনা, এরকম কিছু ডেলি লিভিং অ্যাক্টিভিটি খুব গোদা যে জিনিসগুলো কাজগুলো হলে একজনকে ইন্ডিপেন্ডেন্ট বলা যায়। আবার কেউ পার্শিয়ালি হয়তো ডিপেন্ডেন্ট,
আবার আরেকজন আছে যিনি ইনস্ট্রুমেন্টাল যে অ্যাক্টিভিটিস যে বললাম যে ওই টাকা পয়সা ম্যানেজ করতে পারছে না, ফোন কল কাউকে করতে পারছে কিনা, সে এক জায়গা থেকে আরেক জায়গায় হতে পারে তার সে একটা ট্যাক্সি ডেকে যাচ্ছে বা উবার ডেকে যাচ্ছে, কিন্তু সে যেতে পারছে কিনা, নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি সেই কাজটা করতে পারছে কিনা, এইরকম জিনিসগুলো অ্যাসেস করার একটা জায়গা আছে ফাংশনালি। তো এর অনেকগুলো ইন্ডেক্স রয়েছে, আমরা ক্যাটস দেখি, তারপরে বার্থেল বলে একটা আছে, এরকম অনেকগুলো আছে, লটন ব্রডি আছে। এর পরে হচ্ছে আমরা ফাংশনাল অ্যাসেসমেন্টের পর আমরা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টটা করি, কারণ অনেক বয়স্ক পেশেন্ট না এরকম খুব তাদের একটা অ্যাংজাইটি, মানে যত এই যে না পারাগুলো থেকে আরও বেশি করে এই অ্যাংজাইটিটা বেড়ে যায় আর কি। আর এই পড়ে যাওয়ার কথাটা যখন হলো, তার সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর কিন্তু হচ্ছে ফিয়ার অফ ফল। পড়ে যাওয়ার ভয়টা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। কাজেই তিনি যদি আরও বেশি বসে যান, তার কিন্তু পড়ে যাওয়ার রিস্ক অ্যাকচুয়ালি আরও বাড়ে। ফলে তাকে এই ব্যালেন্স ট্রেনিংগুলো করা, আজকাল নানা রকম ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে, সেন্সার বেসড অনেক ব্যালেন্স ট্রেনিং প্রোগ্রামস আছে, সেগুলো দারুণ দারুণ। মানে একজনকে সে গেমসের মতো পুরো মানে উঠে দাঁড়িয়ে যে বাবল বোর্ডে মানে আমি এদিকে দুলছি ওদিকে দুলছি, এটাকে ঠিক করতে হবে ওটাকে ঠিক করতে হবে, স্ক্রিনে দেখে দেখে এই করে ব্যালেন্স ট্রেনিং হয়। সো এইরকম অনেক রকম অ্যাপ্রোচ আছে এখন, যেগুলোকে আগে থেকে যদি মানে ডিটেক্ট করা যায় এবং ইন্টারভিউ। এই সিজিএ বা কম্প্রিহেন্সিভ জিরিয়াট্রিক অ্যাসেসমেন্টের মূল কথাটাই তাই, মানে শুধু অ্যাসেসমেন্ট ওটা শেষ হয়ে যাচ্ছে না, একটা কাস্টমাইজ মানে ইন্ডিভিজুয়াল মানে ওনার প্রবলেম এরিয়াসগুলো কী কী এবং সেই ভিত্তিতে তার জন্য কি অ্যাকশন প্ল্যান, এবং সেটাকে টাইম টু টাইম রিভিউ করা এবং যা কিছু করা হয়। এইটা ছাড়াও এই যে এই বললাম যে সাইকোলজিক্যাল এসব করা হয়, তার বাইরেও আমরা একটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস করি, সেটা হচ্ছে মেডিকেশন রিভিউ। মানে একজন ডাক্তার মানে একজন পেশেন্ট তার একটা কার্ডিওলজি প্রবলেমের জন্য কার্ডিওলজিস্ট দেখাচ্ছেন, একটা নিউরোলজিস্টকে দেখাচ্ছেন, মাঝখানে একটা ফ্র্যাকচার হয়েছিল অর্থোপেডিক্সকে দেখাচ্ছেন, তার এমনি হাঁটুতে অর্থোআর্থ্রাইটিস আছে, ফ্র্যাকচার হয়তো হয়নি, কিন্তু এই যে তার দেখা গেল 22 রকমের ওষুধ সারাদিনে, আর তার মধ্যে এই ওষুধের সঙ্গে ওই ওষুধের ইন্টারাকশন এমনকি এরকমও হয় যে ওষুধ মানে ডাবল ডোজ ট্রিপল ডোজে চলছে, মানে নানা রকম আজকাল কম্বিনেশন, ভারতবর্ষে তো এরকম প্রচুর কম্বিনেশন মেডিসিন পাওয়া যায়, এই সোকল্ড হার্মলেস এই যে ভিটামিনস অ্যান্ড এইসব নানা রকম যে সাপ্লিমেন্টস, এই সাপ্লিমেন্টসের মধ্যে অনেক জিনিস খুব কমন থাকে, যেমন মিথাইল কোবালামিন, সব কিছু এর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, তার মধ্যেও আছে, সবাই সব কিছুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দেখা গেল একটা পেশেন্টের আমরা ভিটামিন B12 লেভেল মানে চেক করে দেখলাম যে সেটা মাপা যাচ্ছে না, মানে এত বেশি, মানে মোর দ্যান 2000 বলে একটা রিপোর্ট চলে এলো। তারপরে তার ড্রাগ রিভিউ করে দেখা গেল যে তিনি যে 3টে মানে তার যে অর্থোপেডিশিয়ানের যে ওষুধটা খাচ্ছে, নিউরোলজিস্টের যে ওষুধটা খাচ্ছে, এই সবগুলোর মধ্যেই একটা কোনো কম্বিনেশনের মধ্যে ওই 1500 মাইক্রোগ্রাম করে মিথাইল কোবালামিন আছে। সো ফলে 1500 জায়গায় উনি 4500 খাচ্ছে। মানে মানে মর্নিং ওয়াক করতে গেছে, পাশের লোক একটা ওষুধের নাম বলছিল, হ্যাঁ তাও করে আবার ওই পাশের লোক নিজে নিজে একই আমার জিনিস অমুক খেয়ে চলেছে, অমুক খায়, এটা খেয়ে খুব ভালো ফল পেয়েছে বলে নিজেই হয়তো। হ্যাঁ, দাদুরা অনেকটাই ডাক্তার। অনেক সময় তো জিজ্ঞেস করলে সবাই এই আমি অমুকটা খাচ্ছি, মানে সেটা খুব, আমি নাম বলছি না ব্র্যান্ডের, বাট খুব চালু একটা ব্র্যান্ড হয়তো, মানে যেটা মেইনলি এরকম ওটিসি ব্র্যান্ড হিসেবে এগুলো চলে, তো এরকম মাঝে মধ্যেই খেয়ে থাকেন আর কি। ফলে এই যে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডিপ্রেসক্রাইবিং বলে, মানে এসেনশিয়াল মেডিসিনগুলো কি সেগুলোর এখনো যে হয়তো দেওয়া হয়েছে 13 বছর আগে, সেটার ইন্ডিকেশন এখনো আছে কিনা, যদি থাকে মানে সেইগুলো সমস্ত প্রত্যেকটারই তুলনা, যেগুলো এসেনশিয়াল এবং যেগুলো সত্যিই ইন্ডিকেট সেগুলোকে রাখা, আর যেগুলো ততটা প্রয়োজনীয় নয় বা দরকার নেই বললে চলে, বা যেগুলো অন্য ড্রাগের সঙ্গে ইন্টারাক্ট করছে সেগুলোকে বাদ দিয়ে দাও। আরেকটা ব্যাপার আছে, অনেক পেশেন্ট কিন্তু মানে তাদের ওষুধ কমিয়ে দিলে তো প্রথমে ইনসিকিউর ফিল করেন, মানে তারা এতদিন ধরে এই এত ওষুধে অভ্যস্ত, তাদের যদি তখন ওই সমস্ত বলা হয় তখন কিন্তু অনেকেই মানে খুব ইয়ে করে। আবার আপনি ওষুধ দিলেন না মানে আপনি বাজে ডাক্তার। হ্যাঁ, ওই জন্য কথা বলতে হবে, ধরে নিতে হবে মানুষ সাধারণভাবে র্যাশনাল, ফলে তাকে যদি সমস্তটা বোঝানো যায় যে কেন এই জিনিসগুলো করা যায়। একজন লোক বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তাকে এমন একটা ওষুধ হয়তো তার আছে যে থেকে খুব কমনলি অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হয়, মানে উঠে দাঁড়াচ্ছেন মাথা ঘুরে। তার মানে প্রথমে আমরা কি চেষ্টা করি, আচ্ছা যদি ওই ওষুধটা সত্যি দেওয়া খুব জরুরি হয়, আমরা তাকে শেখানোর চেষ্টা করবো যে হঠাৎ করে উঠে দাঁড়াবেন না, যাতে মাথাটা এরকম একটুখানি রেস্ট নিন, পাটা ঝুলিয়ে বসুন, তারপরে উঠে দাঁড়ান। অনেকেই মানে বেল বেজেছে হঠাৎ করে ধর্মা করে উঠতে গেল, পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে গেল, ব্যাস। আর মানে তখন আর এখনকার দিনে একটা ফ্র্যাকচার বাড়িতে ওয়ার্কিং মানে যদি সমস্ত মানে সবাই কাজে বেরোয়, দেখবে কে, দেখার লোক কমে যাচ্ছে। তো আর্কিটেক্ট ডাক্তারবাবু এইসব আর্কিটেক্ট সবাই বাজে। আমি ডাক্তারি পড়ার আগে আমি 1 বছর যাদবপুরে আর্কিটেকচার পড়েছিলাম, 1 বছর কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে মানে ওই সময় আমি শিফট করে ডাক্তারি। আর্কিটেক্ট কথাটা এই জন্যই বললাম যে ফল ম্যানেজমেন্ট ঘরে
কি কি জিনিস বসালে একটু পড়ে যাওয়ার প্রবণতা কম থাকবে? মানে আমরা আমাদের বাড়িটাকে কিভাবে ডিজাইন করতে পারি বয়স্কদের জন্য যাতে তারা পড়ে না যায়? হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে হোম অ্যাডাপ্টেশনস, মানে এই যে ফল এই রিস্কটাকে কমানোর জন্য সব থেকে বেশি লোকে পড়ে যায় হচ্ছে, মানে বয়স্করা পড়ে যান হচ্ছে বাথরুমে। তো আমরা বাথরুম থেকে শুরু করি। একদম একদম। একজন বয়স্ক মানুষ বসে গিয়ে কমোডে বসবেন, বসার জন্য বসতে গিয়ে পড়ে যান বা উঠতে গিয়ে পড়ে যান, এই তো দুটো সিচুয়েশন। তাহলে আমাদের এরকম কিছু ধরার জন্য চাই আজকাল, মানে ডিপেন্ডিং অন দ্য, মানে তার বাথরুমের সাইজটা কীরকম, পাশে দেওয়াল আছে না পেছনে দেওয়াল আছে, এই দেওয়ালটা হয়তো এতখানি চলে গেছে সোজা, তাহলে আমাকে একটা ফোল্ডিং কিছু এখান থেকে এরকম নামাতে হবে দেওয়াল থেকে। এরকম অনলাইন প্রচুর এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, একটা ফোল্ডিং জিনিস এরকম একটা রড দিয়ে, মানে এরকম পুরো পাইপ দিয়ে বানানো, খুব মজবুত শক্তপোক্ত, সেইটা মানে পুরো একটা লোকের ওয়েট নেওয়ার মতো আর কি। সেইটা কোথাও এক পাশে কোথাও দুপাশে, মানে তার প্রয়োজন অনুযায়ী আর দেওয়ালের মানে ওই আর্কিটেকচার অনুযায়ী আর কি। তো এইটা করা যায়। চানের জায়গাটাতে একটা খুব সিম্পল মডিফিকেশন, মানে একটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এই 2 ফুট বাই 2 ফুট একটা অ্যান্টি স্কিড ম্যাট লাগিয়ে দেওয়া যায়। বিভিন্ন জায়গায় গ্র্যাব রেল বলি আমরা, মানে ধরে ওঠার জন্যে, অথবা হয়তো বেসিনে গিয়ে মুখ ধুচ্ছেন, হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, এই যে মাথাটা নিচু করেছেন, প্রস্টেটের ওষুধ খান, এই খান ওই খান, মানে সব মিলিয়ে, বা প্রেশারটা ফল করে গেছে, ধরে নেবেন। এমনকি যারা একা থাকেন তাদের অনেকের বাড়িতে এই মডিফিকেশন, একটা লম্বা করিডোর আছে, মানে দুপাশে লম্বা রেলিং লাগানো আছে যাতে ধরে নিতে পারেন। এই জিনিসগুলো করলে, তারপরে তার হয়তো কার্পেট আছে, আমরা বলি সব কার্পেট সরিয়ে দিন, ওই কার্পেটের কোনাটা গুটিয়ে গেল, কেউ পরিষ্কার করতে গিয়ে কিছুটা হয়েছে, কারোর পায়ে লেগে গেছে, গুটিয়ে আছে, উনি ওখানে ট্রিপ করে পড়ে গেলেন। একটা ঘরের প্রচুর ফার্নিচার, ওখানে যেতে গিয়ে পায়ে পড়ে গেলেন, তো আমরা ফার্নিচার ক্লাটার যেটা, সেটাকে আমরা সরিয়ে দিতে বলি। এইরকম ছোটোখাটো মডিফিকেশন, প্রচুর তার, মানে একটা টেবিলে এত জিনিসপত্র, এখান থেকে তার ঝুলছে, ওখান থেকে, এইগুলোকে কিভাবে ক্লিন রাখা যায় যাতে পড়ে যাওয়ার রিস্কটা কমানো যায়। সিঁড়িতে যাদের অস্টিও আর্থ্রাইটিস আছে তাদের তো ইনফ্যাক্ট লাইফ হেল হয়ে যায়, মানে তারা একদম, এই যে বললাম সোশ্যালাইজ করা, মানে বেরোনোটাই তাদের মানে চোখে জল এসে যায় হাঁটুর ব্যথার চোটে। তার ফ্যামিলি, মানে হয়তো ওপরে বাকিরা থাকে, এনার নিচে থাকেন, নিজেরা কখনো উপরে যেতেই পারেন না। এখন কিন্তু সবের ব্যবস্থা হয়ে গেছে, তার বাড়িতে হয়তো লিফট লাগানো, তুমি বলো যে এক্ষুনি ক্যাপসুল লিফট জিজ্ঞেস করো, ওইসব তো অনেক টাকারও ব্যাপার, প্লাস সকলের না বাড়িতে টাকা থাকলেও স্পেস থাকে না, জায়গা প্রভিশনস থাকে না আর কি। তো এইগুলোর জন্য এখন একটা সিঁড়ি দিয়েই একটা স্টেয়ার লিফট বলে একটা কনসেপ্ট এসে গেছে, মানে একটা চেয়ারের মতো ফিট করা আছে, মানে সিঁড়ির যে রেলিংটা হয় রেলিংয়ের দিক দিয়ে অথবা দেয়ালের দিক দিয়ে একটা ওরকম চ্যানেল চলে যাবে পুরো, সেখানে উনি গিয়ে নিচে চেয়ারটা, জাস্ট ফোল্ডিং চেয়ার একটা আছে, ওটা খুলে দিলেন, বসলেন, স্ট্র্যাপ করে আটকে দিলেন, এখানে একটা মোটর আছে, এখানে একটা হ্যান্ডেল আছে, এটা সুইচটা টিপলেন, এবার আস্তে 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 পুরো একদম 4 তলা অবধি, 5 তলা অবধি, যত তলা অবধি চলে যায়। প্রত্যেকটা ফ্লোরে গিয়ে মানে উনি ওখানে স্টপ করে থামবেন, স্ট্র্যাপ খুলবেন, নেমে যাবেন। আচ্ছা, মানে এতটা। এবং এটা কিন্তু এখন আর গল্প কথা না, মানে এটা আমাদের কলকাতা শহরেও অনেক বাড়িতে কিন্তু, হ্যাঁ আছে এখন, মানে প্রথম দিকে সাউথ ইন্ডিয়াতে বেশ কিছু বাড়িতে আর বম্বের দিকে পাওয়া যেত, এখন আমাদের কলকাতা শহরেও বেশ কিছু জায়গায় এইগুলো ইনস্টল হয়েছে আর কি। আচ্ছা, এইবার কথা বলবো দাদুদের হাঁটতে বেরোনো নিয়ে। যে বিভিন্ন পাড়ায় এরকম একটা স্পট থাকে যেখানে বিকেল হলে রং বেরঙের দাদুদের, বিভিন্ন ফ্লেভারের দাদুদের দেখতে পাওয়া যায়। তো এবং সেই দাদুরা ওই বাড়িতে হাঁটতে বেরোবো বলে বা সোশ্যালাইজ করবো বলে বেরিয়ে যেই জিনিসগুলো তার বারণ সেই জিনিসগুলো করে। হয়তো সিগারেট খাওয়া বারণ, সে একটাই সিগারেট খায় দিনে, ওই সময় বেরিয়ে। তার হয়তো মিষ্টি খাওয়া, মিষ্টি একদম, তার হয়তো তেলে ভাজা খাওয়া বারণ, সে দিনে একটাই খায়। এই জিনিসটা কি করে আটকানো যায়? হাঁটতে বেরোনো তো ভালো জিনিস না, আমার মনে হয় না এটা আটকানোর সত্যি কোনো প্রয়োজন আছে। মানে তো এই যে এখন অনেকেই না সাংঘাতিক, মানে কিছু একটা খেলেই তারা, মানে বাড়িতে এমন কড়া শাসন চলে, মানে লাইফ সত্যি সত্যি তাদের হেল্প হয়ে যায়। মানে এই এত কড়া শাসনের সত্যি, একজন সামান ইজ 80 years old, হোয়াট ডাজ হি এক্সপেক্ট ফ্রম লাইফ? তার যদি জীবনে মানে যেটুকুনি ভালো লাগার খুব সামান্য কিছু চাহিদা আছে, এইগুলো, আর বাড়ির লোকজন অনেক সময় এরকম করে তোমাকে বারবার বারণ করছে, মানে এটা খাবে না তুমি, সেই এটা খাচ্ছ। মানে অনেক পেশেন্ট পার্টি এসে যখন হয়েছে ওটা, উনি জানেন তো, মানে উনি কোনো কথা শুনতে চান না, এই করেন ওই করেন, উনি কচুরি খেয়েছেন, এই করেছে, মানে সারাক্ষণ দে গো অন কমপ্লেনিং। সত্যি এইগুলো কোনো মানেই নেই। আর ওরা যদি ধরা পড়ে যান, এটা সাংঘাতিক একটা মানে অপরাধ বোধে ভোগেন, মানে এটা সেই চোরের মতো মুখ করে মানে এই করা থাকে। মানে অনেকেই তো ঠিক অ্যাসার্ট করতে পারেন না নিজেকে, কারণ তার পজিশনটা সংসার, মানে লাস্ট এই এত বছরের সঙ্গে সঙ্গে আগে যিনি প্রবল দাপুটে ছিলেন,
এখন তিনি বাকিদের মানে মানে পুরো এতে চলে গেছেন। সিগারেট বিড়ির দোকানের লোকে বা মিষ্টির দোকানের লোকে বলে রাখে, এই শোন ছেলে মেয়ে এসে জিজ্ঞেস করলে কিন্তু কখনো বলবি না সবসময় পুজোর জন্য মিষ্টি কিনি। তারপরে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ তো একটু খেতেই হয়, না খেলে কি করা, ওটা প্রসাদ মধ্যে পারে মিষ্টি। এইটুকু মানে রিলিফ তো থাকাই, মানে এই রিল্যাক্সেশন সাধারণভাবে আমরা ডায়েটের ব্যাপারে অ্যাটলিস্ট অনেক কম মানে উল্টোপাল্টা ধারণা মিসকনসেপশনস আছে, যেরকম এই রেড মিট খাবে না, এই ডিম খেলে কুসুমটা খাবে না, কিন্তু মানে কুসুম খেলে একটা সাংঘাতিক হার্ট মানে তখনই ব্লক হয়ে যাবে, কুসুমগুলো সোজা গিয়ে একদম মানে হার্টের পাইপে ঢুকে মানে ব্লক করে দেবে অ্যাজ ইফ। ব্যাপারটা ইট ডাজন্ট মানে গো দ্যাট ওয়ে অ্যাকচুয়ালি। মানে ইনফ্যাক্ট আমেরিকান একাডেমি অফ নিউট্রিশন তো সে গত অন্তত 15 বছর, এখন আমাদের এখানে আলো আসতে একটু সময় লাগে, অত মানে আটলান্টিক পেরিয়ে আলোটা আসে বলে একটু হয়তো, কিন্তু সূর্যোদয় এখানে আগে হয়, কিচ্ছু হয় না। মানে রেড মিট এটা ওটা ডায়েটারি কন্ট্রিবিউশন মানে কোলেস্টেরলের মানে ভেরি লেস অ্যাকচুয়ালি, সো মানে নট ইভেন 10%। কাজেই কেউ মানে সে যদি রোজ 2টো করে ডিম খায় উইথ কুসুম, ইট হার্ডলি ম্যাটার্স। অল দ্যাট ইট নিডস, যেটা এভিডেন্স বেসড মেডিসিন, যদি তার জেনুইন কোলেস্টেরল বা এই রিলেটেড প্রবলেম থাকে, হি হ্যাজ টু বি অর শি হ্যাজ টু বি অন স্ট্যাটিন, একটা কোলেস্টেরল লোয়ারিং মেডিসিন, কারণ সেগুলো প্রুভড ইন ক্লিনিক্যাল ট্রায়ালস যে হ্যাঁ দ্যাট হেল্পস, মানে সমস্ত এই খারাপ জিনিসগুলোকে কমিয়ে দেয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এগুলোকে কমায়। যথেষ্ট অ্যাডিকুয়েটলি যদি কাভার্ড থাকেন, তার এই কোনোদিন তার হয়তো ওইটাই খেতে ভালো লাগে, আর তাকে ওইটাই চারা মানে একদম জীবনের মতো বারণ করে দেওয়া হয়েছে, এই সত্যি কোনো মানে হয় না। এবার হচ্ছে বয়স্কদের বোঝানো, মানে দাদুদের বোঝানো আর একটা বাচ্চাদের বোঝানো অনেকটাই আমরা জানি এক, এইটা একটা বড় ডিফারেন্স। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো সে দুষ্টুমি করবে, এই করবে, আর সে জানে না। এবার একটা মানুষ একটা লাইফ পেরিয়ে এসছে, এতটা অভিজ্ঞতা, এক্স্যাক্টলি, তাকে না তার মতো করে বুঝে, তাকে খুব সবসময় খুব অথরিটেটিভ টোনে যদি কথা বলা হয়, তিনি পছন্দ নাও করতে পারেন। তো কিভাবে বোঝাবো, কখন কিভাবে কথা বলবো, কখন বকবো, কখন ভালোবাসবো? এইটাই তো হচ্ছে মানে মেডিসিন তো মানে এটা তো শুধু সায়েন্স নয়, এটা আর্ট তো বটে। তো এই যে র্যাপোটা একবার পেশেন্টের, তার জন্য ইউ নিড টু গিভ টাইম। পেশেন্টের সঙ্গে যদি সেই র্যাপোর্টটা তৈরি করা যায় এবং তাকে যদি লজিক্যালি মানে পুরো জিনিসগুলো এক্সপ্লেন করা যায়, এবং তাকে আমি কতটুকু ঠিক মানতে বলছি আর কতটুকু বলছি যে না ঠিক আছে, মানে আমরা তো রাদার উল্টে নানা রকম এতে উৎসাহ দিই আর কি। মানে আপনি এই অ্যাক্টিভিটিতে মানে গানের ক্লাসে জয়েন করুন, নাচের ক্লাসে জয়েন করুন, আপনি একটা বাজনা বাজাতে শিখুন, আপনি অনেক আমাদের যে প্রোগ্রামগুলো হয় আমাদের জিরিয়াট্রিক সোসাইটির, সেখানে অনেক সময় এরকম আমাদের মিটিংয়ে এসছেন, কেউ কারোর বয়স হয়তো 86 বছর, তিনি এসে একটা মাউথ অর্গান বাজাচ্ছেন, কেউ একটা বাঁশি বাজাচ্ছেন এরকম। এবং এই ধরনের আজকাল অনেক অ্যাপস বেরিয়ে গেছে, যেখানে তারা তাদের নতুন করে মানে 20 বছর হয়তো এগুলো ঘুমিয়েছিল, তারা নতুন করে খুঁজে পাচ্ছেন, আবার নিজেদের রিডিসকভার করা, যেটা তার যে শখ আহ্লাদগুলো যেগুলো ছিল সেগুলোকে আবার নতুন করে চর্চা করা একটা, এবং সেই রকম কেউ আর্টিকেল লিখছেন, সেটা পাবলিশ করছেন, এবং সেটা করার একটা প্ল্যাটফর্ম তারা পাচ্ছেন। এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া মানে উইচ ইজ এক্সক্লুসিভলি মেন্ট ফর দ্য সিনিয়র্স, এরকমও হচ্ছে। আপনি একটা সোশ্যাল মিডিয়ার নাম বলছিলেন, হ্যাঁ, একটা যেরকম একটা আছে এভারগ্রিন ক্লাব বলে, সেখানে 50 পেরোলে তবে এন্ট্রি। একটা আছে খেয়াল অ্যাপ, মানে সেখানে এগুলো হচ্ছে এক্সক্লুসিভলি ফর দ্য সিনিয়র্স। ফলে সেখানে যাদের সঙ্গে তিনি ইন্টারাক্ট করছেন, ফেসবুক বা এগুলো তো খুব জেনুইন প্ল্যাটফর্মস হলো, সেখানেও অনেক বয়স্ক লোক, তাদের ওর মধ্যেও আবার অনেকগুলো নিজেদের পছন্দের বিষয় ভিত্তিক অনেকগুলো এরকম গ্রুপ আছে, সাব গ্রুপ আছে, তার মধ্যেও তারা ইন্টারাক্ট করেন। আবার এই যেখানে শুধুমাত্র বয়স্কদের, এরকম প্রচুর জিনিস তো বেরিয়ে আসে। এই যে বারবার করে আমরা একটা জিনিস মানে বলি বারবার, এই যে এখন একটা টার্ম আছে না, যে আমাদের চুলে পাক ধরে, আমরা এই যে গ্রেইং অফ হেয়ারের সঙ্গে সঙ্গে একটা সিলভারের একটা, তো এই পুরো ইকোনমিটাকে বলা হয় সিলভার ইকোনমি। আচ্ছা, মানে বয়স্কদের নিয়ে যে ব্যবসা, 2050 ইউএস এর যা পপুলেশন হবে তার থেকে বেশি শুধু সিনিয়র সিটিজেন ইন্ডিয়াতে থাকবে। তাহলে তাদেরকে টার্গেট করে, আর এই সমস্ত বয়স্ক মানুষ সবাই তো একদম যে প্রান্তিক চাষি তা নন, তাদের অনেকেই রিটায়ার করেছেন, হাতে ভালো পয়সা কড়ি আছে, তারা এই করতে মানে খরচা করতে প্রস্তুত। কাজে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট ক্ষেত্র, এবং এটা সরকার মানে এই যে তখন বলছিলাম নীতি আয়োগের কথা বলছিলাম, তারাও এই সমস্তগুলোকে মানে সিলভার ইকোনমির জন্য আলাদা মানে কনসালটেন্টস রয়েছে সরকারি, তারা নানা রকম কোথায় কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়, সেটা বোধ গভর্নমেন্ট এবং সঙ্গে প্রাইভেট সেক্টরকে মানে কি করে ইনসেন্টিভাইজ করা যায়, এই জিনিসগুলোকে তারা এগিয়ে আসছেন। একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, শুধু এক্সক্লুসিভলি এই ধরনের সিনিয়র সিটিজেনদের নিয়ে তারা ট্যুর নানা রকম অর্গানাইজ করছে, নিয়ে যাচ্ছে। তাদের তো চয়েসটা আলাদা, তাদের খুব রাশড একটা ট্যুর হলে হবে না, তাদের পেসে
ওইভাবে, এবং তাদের যে অ্যারেঞ্জমেন্টসগুলো আর একটু কমফর্টেবল অ্যারেঞ্জমেন্টস হতে হবে এই ধরনের, এরকম একটা যেরকম দেখেছি এই তাদের যে ইনভেস্টমেন্ট এটা সেটা সমস্ত এই প্রত্যেকটা এটা একটা বিশাল হিউজ। আমাদের কলকাতাতেও ইনফ্যাক্ট এখন একটা এই অ্যাসিস্টেড লাক্সারি এল্ডারলি লিভিং এর একটা সেন্টার হয়ে গেছে জোকার কাছে। আচ্ছা, সেটা কি কাজ করে? মানে অর্থাৎ বয়স্করা যেরকম একটা সরকার মানে ওইরকম একটা করেছিল না, যে নিউটনে একটা আছে স্নেহদিয়া বলে, তার মানে লোকে তাদের একজন হয়তো বয়স 50-55 বছর, তিনি বাই চয়েস তিনি একটা অন্য জায়গায় ফ্ল্যাট না কিনে তিনি ভাবলেন আমি একা আছি, আমি তার থেকে এমন একটা জায়গায় থাকতে পছন্দ করব যেখানে সব লোকই সিনিয়র, তাহলে তাদের কমন ইন্টারেস্ট থাকবে, সেগুলোর কোনো ফেসিলিটি থাকবে, বিভিন্ন যে অ্যামিনিটিসগুলো, এমনকি কেয়ার ম্যানেজার যারা কিনা সব সিনিয়রদের ফ্রেন্ডলি, ওই ধরনের সমস্ত এইগুলো তো তারা দেখভাল করতে পারবেন। ডাক্তার মানে একটা রেগুলার পিরিয়ডিক একটা ওই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, কোথাও কার কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে পৌঁছানো, এই সমস্ত অ্যাসিস্ট্যান্সগুলো, এবং সেখানে যথেষ্ট মানে টাকা পয়সা খরচের ব্যাপার আছে সেখানে, মানে একটা রিফান্ডেবল ডিপোজিট করতে, মানে একটা নন রিফান্ডেবল ডিপোজিট আছে, মানে সেটা নন রিফান্ডেবলটাই প্রায় 4-5 লাখ টাকা, তারপরে তাকে একটা রিফান্ড। সো ইউ ডোন্ট ওন দ্যাট ফ্ল্যাট, মানে একটা রুম নিলাম আমি, হয়তো আমি একটা থোক টাকা দিলাম, 30 লাখ টাকা দিলাম, মানে ইটস মোর লাইক মুক্তি ভবন একটা দিলাম, এবং তারপরে তো মানে এরপরেও আমাকে মান্থলি একটা রেন্ট দিয়ে যেতে হবে, কিন্তু তাতে আমি যাই এটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট আমি এনজয় করছি। ঠিক। বৃদ্ধাশ্রম গানে মানে শুধু ছেলে মেয়েদেরই দোষ দেওয়া হয়েছে নয়, এবার নিজের স্ব ইচ্ছাতেই লোকে চলে যাচ্ছে এরকম জায়গায় যাচ্ছে তো, মানে কারণ অনেকেরই তো এটা তো একটা রিয়ালিটি যে একটা সময় সব সময় এমনকি ছেলে মেয়েদেরও দোষ দিয়ে লাভ নেই, মানে শুধু দোষারও মানে বাবা মাকে দোষ দিয়ে বা ছেলে মেয়েকে দোষ দিয়ে এটা তো প্রবলেমটা তো সলিউশন করা যাবে না, তাই না? একটা সময় আমি খুব গর্ব করে বলতাম আমার ছেলে ইউএসএতে আছে, আমার ছেলে, আমি পারলে পাড়ায় মানে সবাইকে শুনিয়ে বেড়াতাম প্রত্যেকদিন হাঁটতে গিয়ে। এখন আমি ঘরের কোনো বসে চোখের জল ফেলছি যে মানে ছেলে 10 বছর আসে না, মানে এইটা তো এখন আর, সে তো আমার অনেক আগেই এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছিল। তো এখন লোকে এটাকে রাদার অ্যাকসেপ্ট করে নিয়ে, মানে ব্রুড না করে আমি এটাকে কি করে, মানে আমাদের যে জেনারেশনটা বা কিছু তারা যেন মানে সেট ইউর এক্সপেকটেশনস রাইট। সো আমি আগে থেকেই প্ল্যান করে নিচ্ছি, পুরো জিনিসটা হচ্ছে প্ল্যানিং, মানে আমি কি করে আমার যে আজ থেকে 20 বছর আগে 30 বছর সামনে কি হতে যাচ্ছে সেটা আমি কীভাবে দেখছি। আমি যদি ভেবে থাকি যে এই আগেকার দিনের মতো একটা জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার, তার মানে এই যে জিনিসগুলো, এই প্রবলেমসগুলো যেগুলো আমরা আজকে ফেস করছি, এরা কেউ বলছে ওয়েস্টার্নাইজেশন হয়ে গেছে, এই যে ফ্যামিলি ইউনিট ভেঙে গেছে, জয়েন্ট স্ট্রাকচার ভেঙে গেছে, প্রবলেমটা কিন্তু শুধু শহরে নয়, প্রবলেমটা গ্রামেও হচ্ছে। এবার কোথাও কোথাও ফ্যামিলি স্ট্রাকচারগুলো ইনট্যাক্ট, কোথাও কোথাও হ্যাঁ মানে সেই সব লোকেরা ভাগ্যবান। তবে গ্রামের দিকে এখনো কি কমিউনিটি প্র্যাকটিসটা রয়ে গেছে, যে আমি পাড়ায় দুটো লোক পাই কথা বলার, বা অসুখ করলে পাড়ায় দুটো বেকার ছেলে পাই, সে অটো করে বা ভ্যানে করে নিয়ে চলে যাবে। কলকাতা শহরেও এখনো অনেক পাড়ায়, কিন্তু আমি দেখি ফ্ল্যাট কালচারে আমরা সেটা মাঝে মধ্যেই দেখতে পাই খবরে যে মরে পড়ে আছে ডেড বডি, আমরা 5 দিন পর খবর পেয়েছি একজন হয়তো বৃদ্ধা থাকতেন একা বা একজন বৃদ্ধ থাকতেন একা। সেটা হচ্ছে যে ইন্টারাকশনস গুলো যে বললাম, যে এখানে আমরাও অনেকটা রেসপন্সিবল, আমরা অনেক বেশি শহরে মানে ইগোইস্ট। সো আমি আননেসেসারি ইন্টারফেরেন্স পছন্দ করি না। এই যে পাশের বাড়ির লোক হাঁড়ির খবরে, মানে তোমার কি দরকার, তুমি কেন এসে খোঁজ নিচ্ছ দুবেলা, মানে তুমি কেন এসে কথা বলছি, ওফ আবার জ্বালাতে এসছে, মানে এই যে ব্যাপারটা, আমি যতক্ষণ ভালো আছি সুস্থ আছি এটা আমার খুব আমি এনজয় করছি। আর যেই আমি খুব অসুস্থ পড়লাম তখন আমার মনে হলো যে বাবা কেউ দেখছে না আমাকে, পাশের বাড়ির লোক খবর নিচ্ছে না। তো এইটা তো আস্তে আস্তে, এটা তো গত একদিনে হয়নি, এটা তো এই যে সোসাইটির যে এইভাবে ট্রান্সফর্ম করেছে, এটা তো গত 30-40 বছর ধরে একটু একটু করে হয়েছে। এই যে বয়স্ক মানুষদের যে এই লোনলিনেস, এই একাকিত্ব, এটা কিভাবে দূর করা যায়, মানে কোনো এরকম জিনিস ভাবে জেরিয়াট্রিক মেডিসিনে? হ্যাঁ, সেটা অনেকে ইনফ্যাক্ট আজকাল এইসব সোশ্যাল ইতে কিন্তু তারা অনেক সময় মানে তাদের নিজেদের প্রোফাইল মানে ফেক প্রোফাইল দিয়ে তারা এইভাবে ইন্টারাক্ট করেন। অনেক বয়স্ক মানুষ আছেন তারা করেন আর কি, বিভিন্ন লোকের সঙ্গে করেন আর কি। সাধারণভাবে লোনলিনেসটা মানে এইটা তো এক একজনের, সকলেই কিন্তু একই রকম লোনলি নন, মানে বয়স হলেই যে লোনলিনেস মানে ওটা ইনভেরিয়েবল মানে এরকম ব্যাপারটা নয় আর কি। প্রত্যেকটা মানুষের তো কম্পোজিশনটা আলাদা আর কি। যারা একটুখানি মানে মিশুকে আমরা বলে থাকি আর কি, নানা ধরনের সোশ্যাল এইসব ইন্টারাকশনসের মধ্যে থাকেন, তাদের এই প্রবলেমসগুলো ইউজুয়ালি কম হয়। আমরা কখনো এইটাকে বেশি করে আরও বেশি গুরুত্ব দিই বা সাসপেক্ট করি যে তার হয়তো একটা ডিপ্রেশন আন্ডারলাইং আছে। কোনো একজন হয়তো একটা কিছুতে খুব তার উৎসাহ ছিল, এখন আর সেই উৎসাহটা পান না। এই যে ল্যাক অফ ইন্টারেস্ট, উৎসাহটা কমে গেছে, মানে হঠাৎ করে গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে
মানে তিনি আগে সবকিছুতে খুব পার্ট নিতেন, পাড়ায় সঙ্গে ওর সঙ্গে, এখন আর মানে ডাকতে এলেও মানে বেরোতে চান না, একটু ইয়ে হয়েছে। এটা অনেক সময় যে একদম মানে এই লোকের কিন্তু একটা অ্যাসেসমেন্ট দরকার, প্রপার অ্যাসেসমেন্ট দরকার এবং ইন্টারভেনশন দরকার। মানে বেসড অন দ্যাট অ্যাসেসমেন্ট খুব হাই প্রবাবিলিটি আছে যে ইনি হয়তো অবসাদে ভুগছেন আর কি। এবং বয়স্কদের তার পরিস্থিতি অনুযায়ী এবং অনেকের অনেক সময় অকারণে মানে তার একটা অ্যাংজাইটি ডিপ্রেশন, মানে অনেকেই সেটা শুনে ভাববে বাহ তার কী কারণ আছে তার অ্যাংজাইটি বা ডিপ্রেশনের, তার এত যথেষ্ট টাকা পয়সার দিক থেকে কোনো অসুবিধা নেই, ফ্যামিলি স্ট্রাকচার, হয়তো তার কোনো একটা এমন কিছু আছে যে কর্ডটা টাচ করতে না পারলে মানে সেই জিনিসটা সলভ করা যাবে না আর কি। একা থাকেন সেটা তো একটা আলাদা ব্যাপার, মানে অনেকের মধ্যে মানে অনেক মেম্বার, হ্যাঁ অনেক, এইটা খুব কমন। অনেকের মধ্যে থেকেও যে একটা একাকিত্ব বোধ, সেইটা মানে যেটা অ্যাপারেন্টলি সারফেস থেকে অনেক সময় বোঝা যায় না, তার সঙ্গে একটুখানি ভালোভাবে ডিপভাবে কথা না বললে, এবং এইগুলো আমরা অ্যাসেস করা যখন মনে হয় ইনিশিয়াল স্ক্রিনিংয়ের পর যখন এই ধরনের মনে হয়, আমাদের কিছু এই জিরিয়াট্রিক ডিপ্রেশন স্কেল বা এই ধরনের কিছু কোয়েশ্চেনার বেস, যেগুলো ভ্যালিডেটেড কোয়েশ্চেনার বেস স্কেল রয়েছে, যেগুলো নিয়ে আমরা কিছু উই আস্ক সার্টেন কোয়েশ্চেন্স বেসড অন দ্য রেসপন্সেস, আমরা মানে তার যে লাইকলিহুড অফ মানে কার আরও ডিটেল অ্যাসেসমেন্ট লাগবে বা এই জিনিসগুলো, বা কার সত্যি সত্যি কোনো একটা ওষুধ বা অন্য নন ফার্মাকোলজিক কিছু থেরাপি। এই নন ফার্মাকোলজি মানে দেখা গেল একজন হয়তো নতুন, তাকে বারবার করে মানে তার সঙ্গে ইন্টারাক্ট করার পর বলার পরে তাকে এমন কিছু তিনি শুরু করলেন, নতুন একটা স্কিল ডেভেলপ করতে শিখতে শুরু করলেন। অনেক মানুষ আছেন যারা এই বয়সকালে প্রথম কিছু একটা নতুন স্কিল শুরু করেন, সেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব ভালো একটা এই ধরনের রাস্তা। কেউ কারোর একটা ছোটবেলার হয়তো মানে একটা শখ ছিল যেটা পূরণ করা হয়নি কোনো কারণে, এতদিনের রিটায়ারমেন্টের পর তিনি বেশ ঝাড়া হাত পা হয়ে গেছেন, এইবার সেটা নিয়ে শুরু করলেন। কেউ লেখালেখি শুরু করলেন, কেউ আঁকা শুরু করলেন। এইগুলো যারা করতে পারেন তারা তুলনায় একটু বেটার থাকেন, কিন্তু তার মধ্যেও অনেকে খুব ক্রিয়েটিভ মানুষও মাঝে মধ্যেই খুব একটা অবসাদের স্পেলে চলে যান আর কি। তো সেইগুলো তো খুব কমন, সেগুলোকে অ্যাড্রেস করা দরকার। মানে আমি যেমন প্রি বার্ধক্যে এটা শুরু করেছি আর কি। তোমার তো বয়স কমে যাবে, এমনিও বেবি ফেস, বেবি ফেস, শুধু চুষি কাটিটা। তো ডাক্তারবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে সিলভার ইকোনমি, অর্থাৎ বয়স্কদেরকে ঘিরে যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটা মানে যেটাখানে অনেক টাকা জেনারেট করছে। তো এই সিলভার ইকোনমিতে নতুন নতুন কি সার্ভিসেস এসছে যেটা বয়স্করা হয়তো এখনো অ্যাওয়্যার নয়। যেরকম আমি দেখছিলাম কিছু এজেন্সিজ রয়েছে যারা বয়স্কদের বাজার করে দেওয়া, ওষুধ কিনে দেওয়া, অ্যাটলিস্ট ঘুরতে নিয়ে যাওয়া। এটা সাধারণভাবে এই যে হোম কেয়ার বা এই যে এল্ডারলি কেয়ার যে অর্গানাইজেশন, এইগুলো এখন মানে মাশরুমিং লাইক এনিথিং, মানে এটা আনরেগুলেটেড একটা এক্সপ্লোশন হচ্ছে বলা যেতে পারে, এবং এটা খুব দরকারও, শুধু একটু রেগুলেশন হলে ভালো আর কি। তো কীরকম, আমার চেম্বারে বহু পেশেন্টকে হয়তো তিনি আমার পাশের ব্লক থেকে আসছেন, কিন্তু তাকে নিয়ে আসার কেউ নেই। সল্টলেকে আমার পাশের ব্লক থেকে তিনি আসছেন, তাকে মানে যে সঙ্গে নিয়ে আসছে, আমার আগেকার দিনে বলতাম চলনদার, তো গড়িয়ার একটা হয়তো কোনো অর্গানাইজেশন, সে লোক পাঠাচ্ছে, নিয়ে দেখিয়ে তাকে ওষুধ কিনে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে সে আবার চলে যাচ্ছে। এই ধরনের নানা সার্ভিসে ওষুধপত্র সেই সমস্ত তাই অনেকগুলোতে আছে বিভিন্ন, এর আবার নানা রকম ক্যাটেগরি আছে, মানে কি কত মানে করি ফেলছে তার ওপর, মানে অর্থাৎ একজন কেয়ার ম্যানেজার অ্যাসাইন করা হলো, সে হয়তো প্রতি সপ্তাহে খোঁজ নিচ্ছে একটা রুটিন। আবার কোনো জায়গায় আছে মানে যেগুলো হাইস্ট ক্যাটেগরিতে, সেখানে ডেইলি তারা ফোন করে সমস্ত কিছু খোঁজ নেবে। কোথাও হয়তো যারা আরও বেশি অসুস্থ মানে বেড রিডেন পেশেন্টস, তাদের জন্য হয়তো সেই তারই ছেলেমেয়েরা হয়তো ইনসিস্ট করে সেখানে ওই কোথাও একটা সিসিটিভি লাগানো আছে, এই আছে, দরকার হলে যে অ্যাটেন্ডেন্ট সে প্রতিদিন তাদের সঙ্গে ভিডিও কলে মানে কথা বলা বা এই সমস্তগুলো নানা ধরনের এইগুলো সার্ভিসগুলো আছে। এমনকি এরকমও হয় যে তাকে হয়তো নির্দিষ্ট করা আছে যে সপ্তাহে একদিন এসে বাজার করে দিয়ে যাবে, এই করে দিয়ে যাবে, সব কিছু করে দিয়ে। এবার আজকে হয়তো হঠাৎ গিয়ে একটু গেস্ট আসবে, একটু মিষ্টি আনতে হবে, তাদের ফোন চলে গেল, এবার তারা আইদার ওখান থেকে কোনোভাবে অ্যারেঞ্জ করবে অনলাইন বা এই সমস্ত কিছু। আজকাল তো অনেকের এইসব অনলাইন এইসব ফেসিলিটি হয়ে গেছে, যদি না পারে তাহলে ফিজিক্যালি কাউকে পাঠিয়ে মানে ওইটা তার ক্যাটেগরি যদি মানে প্যাকেজ যদি ভালো হয় তাহলে সব এভরিথিং উইল বি সর্টেড আউট। যেরকম বাচ্চাদের স্ক্রিন টাইম মানে ফোন দেখা আটকানো যায় না, কেড়ে নিতে হয়, এরকম দেখেছি বয়স্করা রিটায়ার করার পর প্রচুর ফোন দেখে। এরকম আমাদের জেঠু দাদুরা রয়েছে, মানে ফোন থেকে নড়ানো যাবে না, এমন সারাদিন ধরে দেখে যাচ্ছে, হাইটেক দাদু সব। হ্যাঁ, এটা তো হবেই। দেখো আমাদের ছোটবেলায় তখন আমরা কিরকম দেখতাম যে, ধরো আমি কলেজ স্ট্রিট অঞ্চলে থাকতাম, ঠিক আছে, ওখানে তো প্রচুর এরকম হল আছে যেখানে সারাদিনই মানে প্রতিদিনই কিছু না কিছু সভা সমিতি নানা রকম হতো, খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে হয়তো হচ্ছে এটা।
সেখানে সাবজেক্টের মানুষজন যেরকম রয়েছে, স্টুডেন্টস হলে একটা প্রোগ্রাম হচ্ছে, পেছন থেকে প্রচুর ওই পাড়ার মানে হয়তো অনেক বয়স্ক লোক যারা কলেজ স্কোয়ারে বিকেলে মানে ওই ইভিনিং ওয়াক করতে আসতেন, তারা কিন্তু এসে ওইসব আলোচনাগুলো শুনতেন। ঠিক আছে, এইবার এইটা টেলিভিশন আসার পর থেকে একটু একটু করে তো পুরো ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। এবার স্মার্টফোন এসছে ধরো 2013 সালে, তার আগে তারা তখন যারা দাদু ছিলেন তারা কি করতেন, তখন তারা ওই সিরিয়াল দেখতে শুরু করেছিলেন সমস্ত বাড়িতে বাড়িতে, তখন ওই একই ওই রাত্রি 9টা অবধি 9:30 অবধি মানে তাদের নড়ানো যেত না। সমস্ত যত ধরনের সিরিয়াল হয় মানে আগে যেরকম আমাদের যখন প্রথম দূরদর্শনের তখন তো ওই নেপালি জগৎ থেকে শুরু করে ওই মানে আর ওই পল্লী কথা আর এই কথা ওই কথা, এছাড়া তো অপশন ছিল না। এবার এরা ওই জননী থেকে শুরু করে সব পরপর দেখতে শুরু করলেন। তারপরে যেই স্মার্টফোনটা এসে গেল তখন তো তুমি আরো একদম মানে খুব ব্যক্তিগতভাবে আর কি তিনি একদম ওই যে স্ক্রিনের কথা সারাক্ষণ গ্লুড হয়ে থাকা, এই তো সারাক্ষণ মানে লোকে এখন তো মানে বাচ্চা বুড়ো সকলেরই যা হয়েছে, মানে এমনিও যদি তাকে দেখা যায় ঘুমের ঘরে এরকম করে যাবে, শুধু স্ক্রোল করে যাবে, মানে অর্থাৎ রিলস অথবা শর্টস, মানে এখন আগের মতো ইউটিউব ভিডিও মানে ওই অত বড় না, মানে জাস্ট 1.5 মিনিট 2 মিনিট অ্যাটেনশন স্প্যান এই করে যাচ্ছে, সবাই করছে এটা, বাচ্চা থেকে পুরো সবাই করছে। তাদের সত্যিই সরানো যাবে, এই যাচ্ছি এই খেতে এসো ডাকছি, তখন থেকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যাচ্ছি। বরঞ্চ রাদার প্রথম দিকে আমরা 5 বছর আগেও দেখতাম যেটা অনেকেই তার বাড়ির বয়স্ক না মা ওগুলো বাবা এগুলো হ্যান্ডেল করতে পারবে না, তাকে একটা ওই আনস্মার্টফোন ধরিয়ে দেওয়া হতো। নিজেরা বাড়িতে বাকি সবার হাতে স্মার্টফোন, তার হাতে একটা ওই টিপিক্যাল সেই আগেকার জেনারেশনের যে ফোনগুলো সেইগুলো নিয়ে তিনি কিছুই বুঝতে পারতেন না, কিছুই দেখতে পারতেন, মানে ওই রকম হাতে তুমি এরকম একটা সময় যদি তাকে একটা কাউ আনস্মার্ট ডিভাইস নিয়ে বাকি সবার হাতে যেখানে স্মার্ট ডিভাইস, তার তো নিজেকে সবসময় তার তো কনফিডেন্স লেভেল এমনিই কমে যাবে। তার থেকে আমি তো বলি এগুলো মানে লোকে এইগুলোর ভালো জিনিসগুলো, আমাদের বহু পেশেন্ট এখন অ্যাকচুয়ালি আমরা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তাদের পাঠাই, ভিডিওস পাঠাই, মানে ইনস্ট্রাকশন যেগুলো, সে একটা রিভোলাইজার তাকে একটা দেওয়া হচ্ছে, একটা অ্যাজমা আছে, একটা সিওপিডি আছে, তাকে একটা কোনো ইনহেলার দেওয়া হবে, তার যে ডেমনস্ট্রেশনটা তিনি না শুনলেন মনে রাখতে পারছেন না ঠিক, বা কোনো একটা এক্সারসাইজ ওল্ড এজে তাকে কিছু এক্সারসাইজ সাজেস্ট করা হয়েছে, তার একটা হাঁটুর ব্যথা আছে তার জন্য, বা কোমরের ব্যথা আছে তার জন্য এক্সারসাইজ, তার মনে থাকছে না, তাকে কিছু ভিডিও দেওয়া হলো, তিনি কিন্তু এখন দিব্যি ওটা চালিয়ে এই তো একটা ট্যাপ করে দিব্যি দেখছেন, করছেন, রেগুলার করছেন, আগের থেকে মানে পিক আপ করছেন আস্তে আস্তে, ভালোই পারছে, মানে এটা খারাপ কিছু নয় আর কি। অনেক বয়স্ক লোক বেড়াতে যেতে চায় না, যে বাবা বাথরুম পেয়ে যাবে, কোথায় বাথরুম পাবো, তো তারা কি করবে? প্রথম হচ্ছে দরকার অ্যাসেসমেন্ট, মানে তার এই প্রবলেমটাকে বলে ইনকন্টিনেন্স, তাহলে এই মানে ধরে রাখতে না পারা, এইটা ইনকন্টিনেন্সটা নানার কারণে হয়ে থাকে এবং নানা ধরনের ইনকন্টিনেন্স হয়। যেরকম একটা আছে আর্জ ইনকন্টিনেন্স, মানে আমার দিব্যি আছি কিন্তু যদি একবার মনে হলো তাহলে যেতেই হবে, নাহলে আমি যেতে হয়ে যাবে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা নানা কারণে হয়। আবার মহিলাদের ক্ষেত্রে, বয়স্ক মহিলাদের ক্ষেত্রে অনেক সময় একটা স্ট্রেস ইনকন্টিনেন্স হয়, অর্থাৎ হাঁচলে কাশলে, তার মানে সেইগুলোর জন্যে আমাদের কিছু মানে আমরা এক্সারসাইজ শেখাই, মানে পেলভিক ফ্লোরের যে মাসেলসগুলোকে যাতে একটুখানি ঠিক করা যায়, সেটা পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা মানে ওই ধরনের এক্সারসাইজ রয়েছে, যেটাতে অনেক সময় খুব ভালো রেসপন্স পাওয়া যায়। এর ওপরে ওষুধ তো আছেই, মানে বেশ কিছু ওষুধ আছে যেগুলো এই ইনকন্টিনেন্সটাকে অনেকটাই কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এর ওপরে ধরা যাক যে এসব এত কিছু করেও আমি কিছু করতে পারছি না, তখন ইনকন্টিনেন্স প্যাডস রয়েছে, তার মানে সেইটা যদি তিনি পড়ে নেন, যদি কিছু লিক করে, এই যে লিকিংটা খুব বড় একটা এম্বারাসমেন্টের ব্যাপার, তো ফলে যে কারণে তারা সোশ্যালাইজ করা থেকে আরও বিরত হন এবং ক্রমশ নিজের মধ্যে গুটিয়ে যেতে থাকেন। তো সেইগুলো যদি তারা আজকাল এগুলো খুব সহজে অ্যাভেলেবল হয়ে গেছে, অ্যাডাল্ট ডায়াপার যেগুলো সমস্ত, তো এইগুলো তারা ইউজ করলে তখন কিন্তু তারা অনেকটাই নিয়ার নর্মাল এই যে অ্যাক্টিভিটিগুলো তারা মেনটেন করতে পারেন। আচ্ছা, এই বাচ্চারা দুষ্টুমি করলে তার বাবা মাদের কাছে আমরা কমপ্লেন করি, কিন্তু এই বয়স্করা দুষ্টুমি করলে তার ছেলেমেয়েরা কার কাছে কমপ্লেন করবে? আপনার কাছে এসে কমপ্লেন করে তো, বিশেষত ছেলের বউ এসে শ্বশুরের এগেনস্টে প্রচুর কমপ্লেন হয়ে যাচ্ছে, তার যত রকমের গ্রাজ সেটা এই ফর্মে হয়তো বলে দিয়ে গেল, অথবা নানা রকম মানে সব রকমের কম্বিনেশনেই হয় আর কি। সবসময় যে ছেলের বউ শ্বশুরের এগেনস্টে এরকম না, মানে সেটা শাশুড়ির এগেনস্টে হতে পারে, ছেলের বউ না হয় মেয়ে হতে পারে, ছেলে মেয়ে তার বাবা মার এগেনস্টে কমপ্লেন করতে পারে, সব ধরনের সব কম্বিনেশনে হয়। তো আমাদের কিন্তু ওরকমভাবে মানে বাচ্চাদের ক্ষেত্রে যেরকমটা হয় এখানে কিন্তু ব্যাপারটা এরকম নয়, মানে আমাদের অনেক ক্ষেত্রেই মানে এইখানে তো ওই বয়স্ক লোকের কনফিডেন্স আর্ন করাটা এবং সেটা মেনটেন করাটা খুব দরকার, মানে পরবর্তী চিকিৎসার ক্ষেত্রে। ফলে তো অনেক ক্ষেত্রেই বিশেষত যে সমস্ত ইরেশনাল আবদার যেখানে বাড়ির লোক করে থাকেন, সেগুলোকে মানে অতটা পাত্তা না দিয়ে বরঞ্চ উল্টে তাদের বুঝানো
এই জিনিসটা আমাদের করতেই হয়। ওই যে বললাম তখন কথা প্রসঙ্গে যে ডিমের কুসুম খেয়ে নিচ্ছেন, কি হয়েছে তাদের, ডিমের কুসুম দেবেন, 2টো করে ডিম দিন। মানে তখন হ্যাঁ বলছেন, মানে তখন সঙ্গে সঙ্গে উনিও খুব খুশি, দেয় এক গাল হাসি মুখে, মানে যিনি এতক্ষণ মন মনে হয় মানে ভীষণ একটা অপরাধী ভাব করে বসেছিলেন সঙ্গে। তবে ওইটা আমাকে জানেন তো তখন মুখ মানে এতক্ষণ কিছুই বলেননি প্রায়, এখন মানে এই লোকটি ওপেন আপ করতে শুরু করে, মানে তার এবার যত কমপ্লেন যে এই দেখুন না আমাকে এরা এইভাবে এই করে রাখে কোথাও এই করতে দেয় না, ওই করতে দেয় না, তখন যতগুলো পারা যায় ওইগুলোকে সমস্ত বিধিনিষেধের ওইগুলোকে তুলে দিতে হয়, যাতে একটু উনিও একটুখানি মানে একটু দম ফেলতে পারেন, মানে না হলে সত্যি সত্যি তোমাদেরও তো দম বন্ধ হয়ে আসে। দাদুদের সুস্থ থাকার পেছনে নাতি নাতনিদের ভূমিকা, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকচুয়ালি। এই যে কম্প্যানিয়নশিপ, এইটারই তো অভাব হচ্ছে ক্রমশ। জাপানে ইনফ্যাক্ট এখন লোকে পয়সা দিয়ে রোবট কিনছে কম্প্যানিয়নশিপের জন্য অনেক। আমি ইনফ্যাক্ট একটা গত বছর একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখলাম, সেখানে একটি মেয়ে, সে ওই খুব হাইফাই একটা কোনো বিদেশি ওইরকম ইন্টারনেট মানে তার একটা রোবট বানিয়েছে, নিয়ে এবার সে পরীক্ষামূলকভাবে তারা এরকম 5-6 পিস বানিয়েছে, সেটা তার বাবার কাছে, বাবা যেহেতু সদ্য মানে ওর মা মারা গেছে, তো বাবা একা হয়ে গেছে, বাবার কাছে রেখে গেছে। বাবা প্রথমে একদম অ্যাকসেপ্ট করে না, তারপরে ও থাকতে থাকতে ওর সঙ্গে কথা বলে, ওর মধ্যে রোবটের মধ্যে ওইসব আছে, মানে ছেলের সঙ্গে দরকার, মেয়ের সঙ্গে দরকার ওই ভিডিও কলে কথা বলতে পারবে, তার পছন্দের গান শোনাবে, তার মানে নানা রকম অদ্ভুত, মানে ওই যে একটা ইন্টারাকশন শুরু হয়। এবং তারপরে তিনি এত ইনভলভ হয়ে যায় এবং তাকে নিয়ে তিনি রেগুলার বাইরে বেরোনো, বাচ্চারা পেছনে লাগছে, এই করছে ওই করছে, উনি ওসব বিয়ে করছে, তাদের গিয়ে হ্যাট মানে ওকে রিসিভ করে না, তাকে নিয়ে ব্যাংকে যাচ্ছেন, পোস্ট অফিসে যাচ্ছেন, এরকমভাবে। পরে যখন ওইটাতে কিছু ডিফেক্ট ধরা পড়ে, ওরা ওই কোম্পানি ঠিক করে যে ওই মেশিনগুলোকে তুলে নেবে, কি সাংঘাতিক একটা ইমোশনাল ড্রামা চলে, মানে ওরা আবার আসবে তুলে নেওয়ার জন্য, মানে সেটা মানে উনি ছাড়বেন না আর কি। সেটা দারুণ ব্যাপার। এই যে রোবটের যে কথাটা বলছি, এটা কিন্তু রিয়েলিটি হয়ে যাচ্ছে এখন ক্রমশ আস্তে আস্তে অনেক জায়গায় আর কি, মানে দোজ হু ক্যান অ্যাফোর্ড, মানে পেটস, কম্প্যানিয়নশিপের জন্য পেটস নানা রকম। এই পেট আঁচড়াবে না, কামড়াবে না, ইনফেকশন হবে না, মানে হট করে এই যে বাইট সংক্রান্ত সেই সব কোনো রিস্ক নেই। অথচ তাকে একটা পেট কুকুর, তাকে আমি গলায় এখানটাতে এরকম করে দিলাম, কাডল করলাম, সঙ্গে সঙ্গে সে কিন্তু লেজ নাড়তে শুরু করলো, সে ওই রকমভাবে কুঁইকুই করতে শুরু করলো। সমস্ত কিছু এইভাবে ডিজাইন হচ্ছে। পারো বলে একটা আছে, আইবো বলে একটা আছে, এগুলো মানে সোনি কোম্পানি, এই কোম্পানি, এইসব বড় বড় কোম্পানি এগুলোর পেছনে এখন ইনভেস্ট করছে। আর যদি আমরা মানুষের কথা ধরি, এখানে বিদেশেও হচ্ছে, এই দেশে কিছু কিছু এজেন্সি করছে যে মানুষ পাঠাচ্ছে যারা ওই দিনের জন্য নাতি সাজবে, নাতনি সাজবে, তাকে কোম্পানি দেওয়ার জন্যে। সাধারণভাবে ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে থেকে যদি এটা হয়, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এটাকে আমরা বলি ইন্টারজেনারেশনাল বন্ড। এইটা যদি তৈরি করা যায় তাহলে অফকোর্স মানে এর থেকে ভালো কিছু হয় না আর কি। কিন্তু কোনো দাদুর কপালে যদি আমার মতো নাতি জোটে যে লাল টমেটো বলে পালিয়ে যায়, না 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 না, হতে পারে যে তিনি সেটাই হয়তো এনজয় করবেন, এবং সমস্ত নানাই যেতে তিনিও হয়তো মানে তারও বয়স কমে যাবে। আরে ওর সঙ্গে মানে ওই ধরনের কোনো ক্যারেক্টারের কথা ভাবো তো, একটা মানে যারা এইরকম অ্যাক্টারের মধ্যে আছে, ওর সঙ্গে যদি পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজনকে তুমি জুড়ে দাও, তুমিও এনজয় করবেন। অ্যাকচুয়ালি প্লেফুলনেসটা বাড়ে আর কি, দাদুদের পেছনে লাগে নাতি। একদম একদম। এবং একটা লোকের ক্যারেক্টারের সম্পূর্ণ একটা অন্য দিক, যেটা অন্য লোকে জানেই না হয়তো। তার এই যে মানে চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেনের সঙ্গে তার যে ইন্টারাকশনটা, তখন এমন অনেক কিছু, মানে তিনি হয়তো একজন ভীষণ রাশভারী লোক, মানে অন্য সবাই তাকে ওরকম ওইভাবে জানে, কিন্তু তিনি যখন এই ছোট্ট মেম্বারটির সঙ্গে ইন্টারাক্ট করছেন, দেখা যাচ্ছে একদম অন্যভাবে তার লেভেলে নেমে হয়তো, মানে এগুলো তো মানে সত্যি সত্যি এটা অমূল্য স্মৃতি। পরাণবাবুর সাথে কাজ করতে গিয়ে দেখেছি আমি যে উনি দুর্দান্ত একজন মানুষ, মানে উনি হচ্ছেন দা চাইল্ড, মানে অন দ্য ফ্লোর। এবং এই বয়সেও উনি 80-র ঊর্ধ্বে ওনার বয়স, এই বয়সে উনি ফাংশনিং, তো বয়স যত বাড়ছে ইনফ্যাক্ট উনি আমাদের এমন ভাবে মুগ্ধ করছে, প্রতিদিন নতুন করে মুগ্ধ করছেন, এক একটা কাজ করছেন, আর মানে সত্যি সত্যি। হ্যাঁ, মানে এখন কিছু ক্ষেত্রে হয় যে বয়স তো হয়েছে, বয়সকে আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না, তো হয় যে পরাণদা হয়তো কিছু স্ক্রিপ্ট আগে পুরোটা টানা বলতেন, উনি তো থিয়েটারের মানুষ, ফলে ওনার কাছে 20 পাতার ডায়লগও টানা বলে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো ভুলে যাচ্ছেন। ভুলে যান, তুমি দেখে বুঝতে পারবে না। এটাই আমি এই কথাতেই আসছিলাম যে, কিন্তু দ্য ম্যাজিক অফ পরাণ বন্দ্যোপাধ্যায় ইজ, আপনি বুঝতেই পারবেন না উনি ভুলে গেলেন, বরং ভুলে যাওয়াটাকে উনি এমন ম্যানেজ দিলেন, ওই সিনটা গ্লোরিফাইড হয়ে গেল, একদম ওই স্ক্রিনের প্রেজেন্সটাই একটা অন্যরকম। হ্যাঁ, মানে ডিরেক্টর এক ভেবেছে, সেটাকে ছাপিয়ে গেল ওই ভুলে যাওয়াটা ম্যানেজ দিতে গিয়ে। আচ্ছা, এবার দুজন হাইটেক দাদুর গল্প শুনবো। আপনি বলছিলেন ওই যে যারা এই বয়সে মানে বেশ গ্যাজেট ফ্রিক, মানে গ্যাজেট ফ্রেন্ডলি। সে আমাদের একজন, মানে আমার একজন পেশেন্ট আছেন সল্টলেকেই, আমার ব্লকেই থাকেন ইনফ্যাক্ট, অরুণ কুমার গুপ্ত।
ওকে আমরা এবার আমাদের জিরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের যে কনফারেন্স হলো সেখানে আমরা এই ধরনের কিছু কৃতি মানুষজনকে আমরা বছরে এরকম কিছু সম্বর্ধনা দিই আর কি। তো ওকে এবার একটা গোল্ডেন মাইলস্টোন অ্যাওয়ার্ড দেওয়া হলো, তার 100 বছর কমপ্লিট হলো। 100 বছর মানে উনি কিন্তু আমার চেম্বারে হেঁটে আসেন, অফকোর্স মানে একটা ওয়াকিং এড আছে, একটা লাঠি নিয়ে আসেন, প্রতিদিন এখনও নিয়ম করে পার্কে হাঁটতে যান, সঙ্গে লোকজন থাকে বা একটা হুইল চেয়ারও আছে ওকে ওই অবধি পার্ক অবধি পৌঁছে দেওয়ার জন্য, তারপরে উনি আবার লাঠি নিয়ে হেঁটে হেঁটে মানে ঘোরেন, তারপরে আবার ব্যাক বাড়িতে। প্রথম যখন আমার কাছে এসেছিলেন তখন বোধহয় ওনার 97 বছর বয়স, উনি খুব সিস্টেম্যাটিক সব কিছু লিখে আনেন। তো একটা কমপ্লেন করেছেন যেটা আমার খুব ভীষণ মানে আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম, যে বললেন আমার না 3-4 ঘন্টা ফেসবুক করার পর মাথা ধরে যায়। আই ওয়াজ টেকেন অ্যাব্যাক। না আপনার বয়সে, আমি ভুল করেই আপনার বয়সের কথাটা বলে ফেলেছিলাম, তো উনি একটু অসন্তুষ্ট হয়ে বলে কেন, আমার দাদার তো হয় না, আপনার আবার দাদা। তিনি ইনফ্যাক্ট এই অস্ট্রেলিয়াতে থাকতেন, এই জাস্ট কয়েক মাস আগে মারা গেলেন, তখন বোধহয় 105 বছর বয়স হয়েছিল। আর এই ভদ্রলোক যার কথা বলছি তিনি তো বোধহয় 98 বা 99 বছর বয়স অব্দি অনলাইন শেয়ার ট্রেডিং এটা ওটা সব করেছেন। তো এই যে টেকনোলজি নানা রকম বয়স্কদের জন্য, এর একটা আবার শব্দ আছে জিরন টেকনোলজি। এই যে জিরন, এই বয়স্ক ব্যাপারটা হলো টেকনোলজি, এই দুটোকে যদি ইফ দে আর ম্যারিড টুগেদার তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরন টেকনোলজি। এখানে ডিফারেন্সটা হচ্ছে অন্য টেকনোলজির সঙ্গে, যে এখানে বয়স্কদেরও দে আর অন বোর্ড, মানে তারাই বলে দিচ্ছে যে আমার এটা চাই ওটা চাই, মানে রিকোয়ারমেন্টটা নিডসটা সেই মতো যে টেকনিক্যাল টিমটা তারা ওই জিনিসটাকে ক্রমশ মডিফাই করে আরও রিফাইন করে এই জিনিসটা করে যাচ্ছে। যেরকম আমি কয়েকটা জিনিস বলছি, এই যে মানে বয়স্কদের উপযোগী, ধরো আমি হুইল চেয়ারে আছি, এই হুইল চেয়ার নিয়ে আমি সোজা, অথচ আমি বাথটাবে চান করতে চাই, আমি গিয়ে ওখানে বাথরুমের মধ্যে ঢুকে আমার পক্ষে ওইভাবে নেমে টপকে যাওয়া সম্ভব নয় বাথটাবটাতে। আমি যদি বাথটাবটা, যারা ইঞ্জিনিয়ার তারা কী করলো, সমস্যাটা প্ল্যান করে বাথটাবে একটা দরজা করে দিল, তার মানে দরজাটা মানে ওয়াটার টাইট হতে হবে, এই দরজাটা খুলে গেল, আমি হুইল চেয়ার ওই একদম ওই বাথটাব অবধি গেলাম, এইটুকুনি নেমে গেলাম, নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢুকে গেলাম। একটা কিচেন বানানো হচ্ছে যখন, তার যে মাঝখানে আইল্যান্ড কাউন্টার করা হচ্ছে, যাতে আমি গিয়ে এবার ওপরে ওই টেবিলটার ওপরে আমি এইসব কাটা ফাটা এটা ওটা আমি আমার নিজের মিলটা বানিয়ে নিতে চাই, কিন্তু আমি হুইল চেয়ারে, মানে আমার লিমিটেশন এটা। তো কিচেনটা ওইভাবেই তৈরি করা হলো যাতে ওর নিচে হুইল চেয়ারটা ঢুকে যায়, আমি যাতে এই অবধি আমার টেবিলটা পেয়ে যাই, এই লেভেলে যাতে হয়, আমি বসে বসে যাতে আমি এখানে এই জিনিসগুলো করে ফেলতে পারি, একদম সুন্দরভাবে নাইসলি একদম সুন্দর ফিট করে যায়। এই যে অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি, যেই সব একটা চশমা পড়লাম, দারুণ 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 তার এক্সপিরিয়েন্স, একটা এইগুলো মানে এই লোকগুলোর মুখের এক্সপ্রেশন দেখলে মানে দেখবে কিরকম পাল্টে, মানে একটা লোককে সারাক্ষণ কিরকম একটা খিচকুটে মার্কে, মানে দেখলেই মনে হয় যে ভীষণ মানে অদ্ভুত, তার মানে বাচ্চাদের মতো মানে হাসছে, এই করছে ওই করছে, মানে অদ্ভুত, মানে এই যে চেঞ্জেসগুলো এগুলো সবই কিন্তু এইসব ইন্টারভেনশনের মধ্যে আছে। তার মানে এর যে একটা সোশ্যাল দিকও আছে, আবার এই সবগুলো মানে এই যে ইমোশনাল দিকটা, মেডিকেশন রিমাইন্ডার, ভুলে যাচ্ছে তো ওষুধ খেতে, তো মেডিকেশন রিমাইন্ডার এরকম সমস্ত করা আছে, এই পিপি করছে। তারপরে আজকাল তো এই যে আইওটি হয়েছে, ইন্টারনেট অফ থিংস, তার মানে এই বা এই যে স্মার্ট যে হোম যেগুলো হচ্ছে, স্মার্ট হোম মানে যে 5টা স্মার্ট ডিভাইস শুধু না, একটা কোনো একটা কনসোল আছে যার সঙ্গে সবগুলো কানেক্টেড ওই সেম ইয়েতে। আরে বয়স্করই তো সবচেয়ে বেশি দরকার, আমি ঘরে ঢুকে ওই যে হাততালি দিয়ে বললাম আলো জ্বালাও, এটা আর কার বেশি দরকার, আমার তো দরকার নেই অত। তাহলে আমি যদি ওখানে গিয়ে ওকে গুগল বলে মানে আমি একটা জাস্ট কমেন্ট দিই আর সেটা যদি ফট করে লাইট জ্বলে ওঠে, তাহলে এইটা এর থেকে এর বেনিফিশিয়ারি সবচেয়ে বেশি কে হবে? তার মানে এই আবার সেই সিলভার ইকোনমি। যদি এইগুলোকে অ্যাড্রেস করে যদি আমি প্রোডাক্ট বানাতে পারি, প্রোডাক্ট ইয়ে করতে পারি, তাহলে তো সেটা তো মানে ইট উইল সেল লাইক হট কেকস। তো এইটা এই জেরন টেকনোলজিটা খুব ইন্টারেস্টিং এরিয়া, এবং এখানে প্রচুর ফান্ডস আসছে, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর এন্টারপ্রেনার্স তারা মানে এর উপরে মানে এইসবগুলো বিভিন্ন রকমের নিয়ে আসে, বিদেশেও এবং এদেশেও। আমাদের এই পার্টটাতে এইসব কাজগুলো একটু কম হয়, মানে পশ্চিমবঙ্গ বা এই সমস্ত ইয়েতে, কিন্তু ভারতবর্ষে মানে ওদিকে পুনা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জায়গায় তো এইসবগুলো মানে দারুণ দারুণভাবে। আমরা সিলভার ইকোনমি নিয়ে আলোচনা করলাম, এবার একটা অন্য সাইড থেকে এটাকে দেখব, যে সিলভার কন্ট্রিবিউটার্স ইন ইকোনমি, চিপ লেবার, চিপ এমপ্লয়ি। অর্থাৎ সহজে বুঝিয়ে বলি দর্শকদের জন্য, যে একটা মানুষ রিটায়ার করার পর সে একটা এনগেজমেন্ট চায়, একটা মানুষ যে ওয়ার্কাহলিক পার্সন, সে রিটায়ার করেছে, তার পাগল পাগল লাগে যে আমি এই পুরো ফাঁকা সময়টা কি করব। একটা সরকার অব্দি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেক্রেড বলে একটা পোর্টাল আছে সরকারের, এই যে সিনিয়রসদের জন্য, এই যে এদের জন্য, এই যে সেক্রেডের যে লাস্টে RED, এই REটা হচ্ছে রি এমপ্লয়মেন্ট, আর
ডিটা হচ্ছে রিএমপ্লয়মেন্ট ইন ডিগনিটি। এক্স্যাক্টলি। আমরা দেখি বিভিন্ন বাড়ির সিকিউরিটি গার্ড বয়স্ক মানুষ, হ্যাঁ, একদম বয়স্ক মানুষদেরকে রাখা হয় গার্ড হিসেবে বিভিন্ন গ্যারেজে, বা মানে সোশিও ইকোনমিক্যালি যেরকম হয়, বা কেউ কোনো একটা কাজ সে হয়তো বড় মাইনেতে বড় পে প্যাকেজে রিটায়ার করেছেন, কিন্তু তার এক্সপিরিয়েন্সটার তো একটা ভ্যালু আছে। তো অনেক কোম্পানিতে কিছু কাজ করার জন্য একটু এক্সপিরিয়েন্স মানুষ দরকার হয়, তো একটা কনসালটেন্ট পেলাম যে এত বছর এক্সপিরিয়েন্সড, তাকে আমি একটা কম টাকায় জয়েন করে নিলাম, যে আপনি মাঝে মাঝে আসবেন, এই কয়েকটা কাজ করে দিয়ে যাবেন। তো এই যে সস্তায় বিভিন্ন ইকোনমিতে লেবার বা এমপ্লয়ি কন্ট্রিবিউট করে কিন্তু এই বয়স্ক মানুষরা করে। তো মানে তাদেরকে ওই জন্যই তো মানে এদেরকে ওই জন্যে যারা একদম মানে, কারণ সোসাইটির দিক থেকেও তো এটা খুব ইম্পর্টেন্ট। মানে তিনি একদম আনপ্রোডাক্টিভ হয়ে বসে থাকলেন, তার থেকে তিনি যদি কিছুটা কন্ট্রিবিউট করেন। আমাদের এখানে তো কোনো সোশ্যাল সাপোর্ট বলে কিছু প্র্যাকটিক্যালি মানে খুব কম এক্সিস্ট করে আর কি। ফলে প্রত্যেককে তার মতো করে তিনি, ফলে তার কাছেও অপশনস আসলে খুব কম, যেগুলো আস্তে আস্তে বাড়ছে। এই যে সরকারি এই পোর্টালের কথা বললাম বা এই ধরনের গুলোতে, যেখানে এমপ্লয়াররা সরাসরি ওই পোর্টাল থেকে, মানে এটা একটা মানে লিঙ্কডইনের একটা এই ভার্সন আর কি, মানে এলডারলি স্পেসিফিক ভার্সন হলো। তো আমরা তো তার আগে এটা তো অনেক দিন থেকেই দেখে আসি, এক্স মিলিটারি তিনি একটা হসপিটালের এই সবগুলো দেখছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এই সমস্তগুলো দেখছেন, তার কিছুটা এক্সপিরিয়েন্স। তার মানে এরা কিন্তু অনেকেই মানে ওই পোস্টগুলো খুব সাংঘাতিক নাম করা, মানে খুব কিন্তু মানে টাকা পয়সাটা সেই তুলনায় কমেন্সুরেট মোটেই নয় আর কি। একদম। হ্যাঁ, তো এই যেটা বললে যে একটু অনেকটা কম টাকায় আমি একটু এক্সপিরিয়েন্স লোক পেয়ে গেলাম, সেটা কাজে লাগবে। বাট দ্য গুড পার্ট ইজ দে আর গেটিং এনগেজমেন্ট। অনেকে ওইভাবেই এটাকে দেখেন যে আমার টাকার দরকার নেই, আমি যে পেনশন পাই দ্যাট ইজ মোর দেন এনাফ। আচ্ছা, আমাকে তো এতক্ষণ অনেক প্রশ্ন করলে, এবার আমি তোমাদের একটা প্রশ্ন করি, দুজন কি করছি? ঠিক আছে, তোমাদের অনেক রকম এই যে এত কিছু করছো, অনেক রকমের অনেক লোকের সঙ্গে ইন্টারাক্ট করছো, অনেক বয়স্ক মানুষের সঙ্গেও ইন্টারাক্ট করছো, তুই তো বললেই আর্টিস্টদের সঙ্গে কাজ করা ইত্যাদি। তা এরকম খুব মানে বিচিত্র বিচিত্র লোকজন, মানে যাদের বিচিত্র বিচিত্র শখ, মানে একজন সেই ঘড়িবাবু টাইপের, মানে এই ধরনের যারা সে সমস্ত লোকজন থাকে, মানে অদ্ভুত অদ্ভুত যে মানে ভজকট মার্কা, এরকম কি তোমাদের একটু অভিজ্ঞতাটা আমাকে বলো। মানে এরকম তো শখ প্রচুর হয়। যেরকম আমার এক দাদা স্থানীয় বন্ধুর বাবা, তো তিনি কি করেন, উনি হচ্ছে সারাদিন এই একটা চ্যানেল আছে নাপতোল বলে, সেই নাপতোল চ্যানেলের অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র, ওই তো টিভি খুললেই আগে যেটা অটোমেটিক চ্যানেল এসে যেত আর কি, তো সেখানে মার্কেটিং, এবার সেখানে ফোন করেন, উনি ফোন নাম্বার নিয়ে লিখে রাখেন, ফোন করেন, ফোন করে বিভিন্ন জিনিস, একটা ফ্যান তার মধ্যে লাইট জ্বলে, একটা মোবাইল তার মধ্যে ফ্যান চলে, তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ওনার অর্ডার করার শখ। ওই এগুলো সব আসে আবার আসে, এবং উনি হচ্ছেন আবার কি মানে ওই 2600 টাকা দাম কেটে ক্রস দিয়ে 44 সেকেন্ড বাকি, 44 সেকেন্ডের মধ্যে আপনি অর্ডার করুন। সো মানে উনি ফ্যান হয়ে গেছেন ওই অর্ডার করার। এবং বাকি ই কমার্স সাইট থেকে নয়, ওই টিভিতে নাম্বার দেয় যেখানে ফোন করে অর্ডার করতে হয়, সেইখান থেকে ফোন করে, সে হনুমান যন্ত্রই হোক বা এরকম নাপতলের বিভিন্ন ডিভাইস হোক। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি শুধু, এটা একটু সিরিয়াস, মানে বিপদের কথা বয়স্কদের, কারণ এদের এই যে গ্রুপটা, এরা কিন্তু মানে এমনি যে ইয়াং পপুলেশন, তাদের থেকে যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ইয়াংরা অনেক বেশি, আজকালকার যে ইয়াং জেনারেশন তারা কিন্তু সদা সতর্ক, তারপরেও তাদের অনেকে এইসব শিকার হয় এইসব কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের। কিন্তু এই বয়স্করা আজকাল খুব বেশি করে আমরা কাগজে টিভিতে সব জায়গায় দেখতে পাচ্ছি, সাইবার ক্রাইম থেকে বারবার করে এই যে সাবধানবাণীগুলো আসছে, এরা খুব ভালনারেবল প্রচন্ড এদের কাছে। এবং অনেক এই ধরনের বয়স্ক মানে আমার যারা পেশেন্টের মধ্যে মানে বহু আছেন, মানে এদের ঠিক ওই অশিক্ষিত লোক বলা যাবে না, মানে কেউ কলেজের প্রফেসর ছিলেন, কেউ মানে এদের এই সব তারা জানেন যে এইসব অ্যাক্টিভিটি, তারপরেও এই যে হঠাৎ করে একটা ফোন এলো যে আমি এই ডিপার্টমেন্ট অফ হোম থেকে বলছি, বা এখান থেকে আপনার কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে, বা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে এক্ষুনি একটা, সেটা তো আছে। সেটা আমার কাছেও মাঝে মধ্যে প্রচুর ফোন আসে যে আপনার ছেলে অমুক জায়গায়, আমার ছেলে পাশে বসে আছে হয়তো, বললো ওর নাম এই, মানে এই সমস্ত, আব্বা আপনার মেয়ে, মানে অর্থাৎ সে কোনো একটা ড্রাগ র্যাকেটে ধরা পড়েছে। আজকাল সমস্ত কলগুলো হোয়াটসঅ্যাপ কলে আসছে, এমনি কলে আসছে না, সেখানে আবার ওই পুলিশের ইউনিফর্ম পরা কারোর একটা ছবি থাকে, প্রোফাইল পিকচার, ডিজিটাল অ্যারেস্ট, নানা রকম। এবং লোকে আর একটা জিনিস হচ্ছে এই যে ডিপ ফেক যেগুলো সমস্ত ভিডিওসগুলো না, মানে সেখানে দেখা যাবে হয়তো কোনো একটা বড় কোম্পানির সিইও বা কিছু এরা আলোচনা করছে, বা এই যে মাঝখানে ছিল অনন্ত আম্বানি, আর এদের মানে অমুক ইয়েতে যদি আমি টাকা ইনভেস্ট করি তাহলে এইটা এই এত বছরে আছে, এক্ষুনি করে দেখাও, সঙ্গে সঙ্গে সে ফোন করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেই লাইনে আসছে, করে মানে টাকা আইডল, মানে ওখানে ফিলোসফিটাই হচ্ছে মানে টাকা রোজগারের জন্য কাজ কেন করবো, আমি তো আইডল ভাবেই, ও প্রমাণ করতে বলছে, ও স্ক্রিনে করে দেখাচ্ছে, পুরোটাই কিন্তু ফেক ভিডিও।
এইটা দেখে এই যে মেন ইন হাই পজিশনস তারা এইগুলো করছেন, মানে প্রমোট করছেন, এইটা ভেবে বিশ্বাস করে বহু বয়স্ক মানুষ এই ধরনের এইগুলোতে মানে সমস্ত, মানে তার মধ্যে কিছু ফরেক্স ট্রেডিং আছে, কিছু এই সমস্ত আছে, কিছু মানে যারা বিদেশি কনসার্ন তাদের কোনো একটা ইন্ডিয়ান হ্যান্ডলিং এজেন্ট আছে যারা এখান থেকে ওই রাউটিংটা করে, এরকম প্রচুর এখান থেকে টাকা উড়ে যায় এই সমস্ত। এবং এরা অনেকেই এমনকি জানেনও না কি করে সাইবার ক্রাইমে এগুলোকে রিপোর্ট করতে হয়। তাদের চোট দিয়ে তারা বড় জোর ওই ব্যাংকে গেলেন, ব্যাংকের বললে ব্যাংক বললো আমার কিছু করার নেই, আপনার 3 দিন আগে এখান থেকে এত টাকা উঠে গেছে, আর দেখা যাচ্ছে আপনিই তো এটা ওটিপি দিয়েছেন, আপনিই তো এই করেছেন, মুহূর্তে মানে দেখতে দেখতে উড়ে বেরিয়ে চলে যায়। রাইট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আপনি তুললেন। আমাদের এই অনুষ্ঠানটা অনেক বয়স্ক মানুষও দেখেন, তাদের সবার উদ্দেশ্যে বলছি, ইনফ্যাক্ট আমি সবার উদ্দেশ্যে বলছি, কোনো অচেনা নাম্বার থেকে ফোন এলে কোনো পার্সোনাল ইনফরমেশন বা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন যদি আপনার কাছে জিজ্ঞেস করে, সেটা ওটিপি হতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড, যতই ভয় দেখা আপনি কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। যদি বলার হয় আপনি ডিরেক্ট আপনার লোকাল পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করবেন, সেখানে গিয়ে যা বলার আপনি বলবেন। তো কোনো রকম ইনফরমেশন কারোর থেকে শেয়ার করবেন না। ইনফ্যাক্ট এখন ইনফরমেশনও শেয়ার করতে হয় না। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আমারই এক বন্ধুর বাবা মায়ের সাথে, তারা ওটিপিও শেয়ার করেননি, কিন্তু সামাও ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে। সেক্ষেত্রে একটা সলিউশন আপনাদেরকে বলে রাখি, যে আধারে গিয়ে নিজের বায়োমেট্রিকটাকে লক করে ফেলা। তো এটা আপনাদের হয়তো একটুখানি কমপ্লিকেটেড লাগবে, কিন্তু নেক্সট জেনারেশনে যারা রয়েছে বা প্রচুর এরকম দোকানও রয়েছে, একটু গিয়ে বলা যে আমার বায়োমেট্রিকটা লক করে দাও, যাতে আপনার বায়োমেট্রিকটাও, অর্থাৎ এই 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 যে ছবিগুলো আপনি তুলেছেন সেইগুলো কেউ অ্যাক্সেস না করতে পারে অন্যান্য জায়গা থেকে। কারণ মোটামুটি আমাদের আধার কার্ড হওয়ার পর থেকেই আমরা আমাদের ব্যক্তিগত ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি সরকারের নামে, মানে একদম। আর একটা গল্প বলি, সেটা হচ্ছে এলো এই কিছু বছর আগে শখ এই যে এলো জিনিসটা। তো বয়স মানে যে একটা শুধু অনলি আ নাম্বার, সেটা কীরকম, একজন ভদ্রলোক, তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো আফটার রিটায়ারমেন্ট তিনি আবার মেডিকেল এন্ট্রেন্স এক্সামিনেশন দিয়ে মেডিকেলে ভর্তি হলেন, এবং তিনি তার ডাক্তারিটা করার ভীষণ শখ ছিল বলে তিনি আবার সেই ডাক্তারি পড়তে শুরু করলেন। বাহ, এটা একটা সাংঘাতিক বিশাল বড় ব্যাপার। তবে এখন আমরা জানতে চাই, মানে আপনাকে তো রাক্ষসের বাবা বলে ডাকা হয়, বন্ধুরা বলেন, মানে এইসব আপনাকে রাক্ষসের বাবা বলে কেন, এবং বুদ্ধিজীবী বা বলে কেন? এই আপনার বন্ধু অর্ণববাবু বসেই আছেন এখানে। না, এটা যখন আমরা, মানে আমি তখন বোধহয় যাদবপুর ছেড়েছি, হ্যাঁ ছেড়ে দিয়েছি, যাদবপুর ছেড়ে দিয়েছি, ডাক্তারিতে ঢুকে গেছি, রাইট। ডাক্তারি পড়াকালীন তখন আমি কাঁকুড়াচিতে থাকতাম, কাঁকুড়াচিতে, সেখানে তখন আমি সল্টলেকে বোধহয় আসিনি। এটা এই ওইরকম 92 সাল কি 93 সাল হবে। তা আমি আবার ডাক্তারিতে যখন ঢুকলাম তখন আমি আবার আর একটা জিনিস পড়তে যেতাম। আমি থাকতাম হচ্ছে, মানে বাবা যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন পলিটিক্যাল সায়েন্সের, তো আমাদের ক্যাম্পাসে তো সবাই কোনো না কোনো সাবজেক্টের প্রফেসর, তো অনেক মানে উপাচার্য থাকতেন, বিভিন্ন বিষয়ের ডিনরা থাকতেন ইত্যাদি। তো একজন ইকোনমিক্সের প্রফেসর ছিলেন ডক্টর অজিত চৌধুরী বলে, তো ওর কাছে আমি আবার একটু ইকোনমিক্সও পড়তে যেতাম। তো আমার সঙ্গে ছিল হচ্ছে চন্দ্রিল, মানে চন্দ্রবিন্দু চন্দ্রিল, আর আমাদের আরেকজন সিনিয়র, একটু সামান্য সিনিয়র চিরন্তন দা ছিল। মানে আমরা একটুখানি ওইটা বোঝার জন্য, তার মধ্যে শেষ অবধি চন্দ্রিলই ইকোনমিক্সটা পড়লো, আর চিরন্তন দা হিস্ট্রি, আর আমি তো ডাক্তারি পড়তে চলে এলাম। তো আমি ওই সময় একবার ঠিক করেছিলাম যে ওই একটুখানি ইকোনমিক্সেই ভর্তি হয়ে যাবো। তো যাই হোক, তো তখন ওই যে অ্যাসোসিয়েশনটা থেকে তখন আমাদের একটা প্ল্যান হলো যে একটা পত্রিকা প্রকাশ করার, এবং সেই প্রথম লিটল ম্যাগাজিন। আর ওই তখনকার ওই বয়সে যা হয় আর কি, মানে এটা তো মানে সবারই এরকম একটা পাস্ট থাকে আর কি মনে হয়। ইনফ্যাক্ট চন্দ্রিলের যে প্রথম কবিতা গুচ্ছ সেটা ওই আমাদের পত্রিকাটাতেই, এবং সেটা রীতিমতো সাড়া পড়ে গেছিল, কারণ তখন মানে কফি হাউসে মানে ওরকম সমস্ত আমাদের পোস্টার দূর দূরের পরবাসী কে থাকিবে, এটা তারও আগে 1995। ও না, তাহলে জানি না, প্রথম কাব্যগ্রন্থ বেড়ে এটা দূর দূর এই পরবাসী কে থাকে। এবং সেখানে রীতিমতো কফি সব জায়গায় হচ্ছে আর্যরা সন্ত্রস্ত থাকুন, রাক্ষস আসছে, এটা ছিল আমাদের পোস্টার। তো রাক্ষস হচ্ছে লিটল ম্যাগাজিনের নাম। হ্যাঁ, ওই রাক্ষস সংস্কৃতি বলে মাথায় একটা ছোট্ট করে সংস্কৃতি লেখা থাকতো।
তো সেটার আবার অনেক লিটারারি থিওরি ছিল, মানে কেন অনেক রাক্ষস রকমের, নাম কেন এটা ওই বললাম যে ওই অনার্য একটা ব্যাপার, ওইসব এটা খুব বড় মানে কঠিন একটা, সেসব তত্ত্বের মধ্যে আমি মানে একদমই ঢুকতে চাইছি না। হ্যাঁ, কারণ তো আমাদের একটা ব্রাহ্ম ক্লাসিজম তো ছিল, এবং কোন ভাষায় কথা বলবো, এবং এই ভাষায় না কথা বলে যদি আমি একটু চলিত ভাষায় বলি, সেক্ষেত্রে গুরু চণ্ডালী বলে একটা টার্ম তৈরি হলো। হ্যাঁ, এবং একটা প্রকাশনা আছে তো। হ্যাঁ, এবং চণ্ডালকে দেখা কিভাবে মানুষকে, তো ওই আমাদের সমসাময়িক আরেকটা পত্রিকা তখন, মানে ওই নামটা শুনলেই বোঝা যাবে যে মানে তখনকার মানে চিন্তা ভাবনাগুলো কিরকম ছিল। তাদের নাম ছিল অপড। তো এই রাক্ষস আর অপর মানে ওই একই সঙ্গে ওই সময় এই দুটো লিটল ম্যাগাজিন খুব মানে ইম্প্যাক্টফুল ছিল আর কি। আপনারা কি গুরু চণ্ডালী ভাষায় ব্যবহার করতেন লেখার ক্ষেত্রে? হ্যাঁ, মানে অনেকেই মানে সত্যি সত্যি সন্ত্রস্ত হতেন আর কি, মানে আপনাদের লেখা পড়ে বা ভাষার প্রয়োগ নিয়ে। পত্রিকা, হ্যাঁ পত্রিকাতে ওই ধরনের ছিল আর কি। তো রাক্ষস এখন কোথায়, মানে ইন্ডিয়াতে না শ্রীলঙ্কায় চলে গেছে? এই মনে হয় ওই একেবারে সে তাকে ট্রেস করা যাচ্ছে না, মাঝে মাঝে কোনো একটা ত্রিভুবনের কোথাও একটা। বাট এটা শুরু করুন স্যার, অ্যাট লিস্ট ই ম্যাগাজিন হোক। একদম একদম। এখন তো আর আমাদের লিটল ম্যাগাজিন ই ম্যাগাজিন হতেই পারে, এটা আমি আমাদের অনুরোধ রইল, রাক্ষসকে ফিরিয়ে আনুন, এই সময় বড়ই দরকার এইরকম রাক্ষসের। আর বুদ্ধিজীবী বলতে কেন স্যার আপনি? আরে দাদা এই সমস্ত করলে তো তখন তো আমাদের মানে ওইরকম সেই বুক ফেয়ার হচ্ছে, মানে সেই আগের থেকে মানে সে পুরো একদম সব কাজই করতে হতো, মানে সেই ওই কম্পোজ করে তখনকার প্রেস, মানে তখন তো কম্পিউটারের আগের ব্যাপার হচ্ছে, তো সেই টাইপ সেটিং এটা ওটা ওইখান থেকে শুরু হতো আমাদের, মানে সেই ওখানে গিয়ে কাগজ কেনা, এই কোনা বইমেলার একদম প্রথম দিন থেকে শেষ দিনের একদম সেই ঘন্টা বাজার সেই অবধি পুরোটাই তো ওই টেবিল পেতে বসে থাকা, মানে তো তখন ওইসব করতাম, ফলে এরা ওইসব এসে আওয়াজ দিত আর কি। কলেজে কেমন ছিলেন? গুড বয় ছিলেন? আরে প্রচুর পড়াশোনা, আর্কিটেকচার, ইকোনমিক্স। না আমাদের একটুখানি জোরটা বেশি ছিল ক্যান্টিনের। পরীক্ষা দেওয়ার সময় কি মানে ইকোনমিক্স দিয়ে এটাকে ম্যানেজ হয়ে যেত? না, ওই একটা পরীক্ষা বড় এখনো পড়েছে, সেকেন্ড MBBS এ যখন আমাদের প্রথম ওই একটা সেমিস্টার ছিল, এই প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি মেডিসিন PSM যেটা, সেইটাতে আমি ওই সেমিস্টারে প্রথম ওই ডিপার্টমেন্টে ঢুকেছিলাম, মানে তার আগে একটাও ক্লাস করিনি আর কি। মানে সে তারা রীতিমতো যারা টিচার ছিলেন তারা মানে কোথায় মানে এই নামের এই ছেলেটিকে দেখি, চোখে একবার দেখি আর কি। আর একটা ফার্মাকোলজি ক্লাসে ওইরকম একটা মানে আমাদেরই এক বন্ধু, সে আবার পেছন থেকে মানে যখন রোল কল হচ্ছে আর কি, মানে কেউ না কেউ তো প্রক্সি দিয়ে দিত অনেক সময়, তো রোল কল হচ্ছে যখন, স্যার ও এই করেসপন্ডেন্সে ক্লাস করছে। তো থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। আমরা শেষ করার আগে একটা জিনিস জানতে চাই, যে একটা 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 আইডিয়াল ওয়ে অফ এজিং অ্যান্ড কিভাবে আমি আমার রিটায়ারমেন্ট বা বার্ধক্য প্ল্যান করতে পারি, একটু যদি সহজে বলেন। সবাই মিলে তো বলছি এটা, এই তো ইউনাইটেড নেশনস পুরো ডেকেড মানে অফ হেলদি এজিং করে দিয়েছে, 2021 থেকে শুরু হয়ে গেছে ব্যাপারটা, 30 অব্দি পুরো, কারণ সবার চোখ এখন এইটার দিকে। UNFPA কত রিপোর্ট বার করছে, এই করছে ব্যক্তিগত লেভেলে। এবার অফকোর্স আমি কোন সোসাইটিতে আছি, আমার মানে প্ল্যানসগুলো সেই অনুযায়ী হবে আর কি। ওয়েস্টার্ন সোসাইটির সঙ্গে আমাদের ইন্ডিয়ান সোসাইটির মধ্যে আবার এত আরবান রুরাল, আরবানের মধ্যে আবার এই যে কোন ক্লাসে বিলং করছে তার প্ল্যানস, এই আমাদের বন্ধু বান্ধব কিছু এই চল এই আমরা সবাই মিলে না অন্য কোথাও সবার সব ফ্ল্যাট বেঁচে দিয়ে মানে আমরা একটা একসঙ্গে থাকি, এই যে কনসেপ্টটা কিন্তু সত্যি সত্যি অনেকে আবার ইমপ্লিমেন্ট করছে আর কি। অনেকে আমাদের যাদের মনে হচ্ছে যে লাইফ, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা এই সমস্তগুলো, তারা অনেকে আর্লি রিটায়ারমেন্টের দিকে ঝুঁকছে, মানে এই একটা লাইফ এইটুকুনি মানে ওই করেই কাজ করেই যদি শেষ হয়ে যায়, মানে আলটিমেটলি তো তখন এইসব, আর যত দেখছে লাইফ স্প্যান যত বাড়ছে, আমরা এই দুটো কথা খুব ইউজ করি যে লাইফ স্প্যান বাড়িয়ে তো লাভ নেই, মানে এই হার্ট অ্যাটাক হচ্ছে আবার গেলেই আবার স্টেন্ট লাগিয়ে ফেরত পাঠিয়ে দিল, মানে মরতে দেবো না, তো লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে। কিন্তু ইকুয়ালি যদি তার কোয়ালিটিটা ঠিক না রাখা যায়, হেলথ স্প্যান যদি না বাড়ে, শুধু লাইফ স্প্যান বাড়িয়ে তো লাভ নেই। তো সেই জন্যে হেলথ স্প্যানটা যাতে বাড়ে সেটা কিন্তু শুরু করার 30 পেরোলেই শুরু করার সময়, মানে এক্সারসাইজ হোক এই হোক, তার মানে প্রকৃত রিটায়ারমেন্ট প্ল্যানিং আসলে অনেক আগে থেকে শুরু হয়। তার মধ্যে একটা খুব বড় ব্যাপার হচ্ছে এই সব প্ল্যানই তো মাঠে মারা যাবে ফিজিক্যালি ফিট না থাকতে পারলে, কাজে এক্সারসাইজ অন এ রেগুলার বেসিস এইগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এবং ইনভেস্টমেন্ট মানে নিজের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, যে আমি রিটায়ারমেন্টের পরেও যাতে এমন এক জায়গায় টাকা রাখি যেখান থেকে আমার SWP অর্থাৎ আমি উইথড্র করে আমি চালাতে পারি, মানে পোস্ট অফিসে টাকা রাখতেন যেরকম আগে বয়স্ক মানুষরা সেরকম। এবং আপনাদের আরও একটা কথা বলতে চাই যে আমাদেরকে অনেকটাই বুড়ো করে দেয় আমাদের সমাজ এইটা বলে যে দিস ইজ ইয়োর এজ অ্যান্ড ইউ হ্যাভ টু বিহেভ অ্যাকর্ডিংলি, মানে
আপনার 30 বছর বয়স মানে আপনাকে 30 বছরের মতো বিহেভ করতে হবে, 60 বছর বয়স মানে হ্যাঁ মানে ওই 80 বছর বয়স হচ্ছে লাল রঙের গেঞ্জি পরবে না, লাল রঙের গেঞ্জি, অনেক তো রঙের বয়স প্রতি হলো, হ্যাঁ, লাল রঙের গেঞ্জি পরছো, বা তুমি বুড়ো বয়সে পিঙ্ক ফ্লয়েড শুনছো, মানে এটা কি হলো? তো এটা এইগুলোর কোনো কিন্তু মানে কোনো there is no golden rule যে you have to behave according to your age। মানে অনেক ক্ষেত্রেই হতে পারে একটা 20 বছরের ছেলে 60 বছরের মতন বিহেভ করতে পারে, আবার একটা 60 বছরের মানুষও প্রাণোচ্ছল একটা শিশুর মতন বেঁচে থাকতে পারে। মানে আজ যারা শীষ দিয়ে গান গায় হ্যাঁ একদম, মানে মাইক্রোওভেনে ঢোকার আগে যা যা শখ সব আছে না 40 সব পেরোলেই চালছে। সব একদম। পূর্ণ করনি। যেই বয়সে যেটা আপনার ইচ্ছে করে সেটা নতুন শখ হতে পারে, নতুন ধরনের ফ্যাশন হতে পারে, আপনি সেটা এক্সপ্লোর করুন। আমরা পুনর্জন্মে বিশ্বাস করি বা না করি আমরা কেউ সঠিকভাবে জানি না, তো আপাতত ধরে নিচ্ছি এই একটাই জন্ম। তো এখানে আপনাদের শখ আহ্লাদ মানে শেখার যে চাহিদা মানে আপনার যা যা ইচ্ছে রয়েছে সেগুলো আপনারা সবাই পূরণ করুন, সুস্থ থাকুন এবং আনন্দে বাঁচুন। তো এই আলোচনাটাই আমরা শেষ করব একটা বিশেষ গল্প দিয়ে, স্যারেরই একটা ব্যক্তিগত গল্প। আমার বাবার এক বন্ধু, মানে তিনি এমনিতে বরাবর ভীষণ মানে রিজার্ভ, মানে টায়ার থেকে শুরু করে সব কিছুই আর কি, মানে ওই খদ্দরের পাঞ্জাবি পায়জামা, কাঁধে সাইড ব্যাগ এরকমই দেখতাম। তারপরে ওর ছেলের বিয়ে হলো হচ্ছে মানে ছেলে বিদেশে তখন কাজের সূত্রে বিদেশে, তার যে বউ সে বোধহয় চাইনিজ ছিল, সেও অন্য দেশে, দুজনে কিন্তু দুটো আলাদা মহাদেশে কাজ করে আর কি। তাদের কোনো একটা বিয়ের উপলক্ষে তারা একসঙ্গে মানে পুরো 4টে ফ্যামিলি মানে ওই রকম একটা ব্যাপার হলো। মানে এবার যখন এলো তারপরে তারা চলে গেল, তো এই যে তার যার কথা বলছি তিনি এবার তাদের কাছে গেলেন 3 মাসের জন্য প্রায়। ফিরে যখন দেখলাম মানে আমার বাড়িতে একদিন এসেছেন, তখন তার বয়স 84 বা কিছু। ওই বলছেন ওই লাল গেঞ্জির কথা বলছি, ওই লাল গেঞ্জি আর বারমুডা পরে সাইকেল চালিয়ে চলে এসেছেন একদম। মানে তাকে আমি তার আগে ওই অত বছর ধরে মানে আমি লাস্ট মানে 20 বছর ধরে বা 25 বছর ধরে তখন দেখছি, মানে আমি জীবন কোনদিন দেখি মানে একটা একদম সম্পূর্ণ অন্য মানুষ। সত্যিই তাই, এটাই হওয়া উচিত। এবার আমাদের এখানে লাল গেঞ্জি পরে বলে আরে বুড়ো বয়সে ভীমরতি বা এই ধরনের যে কথা শুনতে হয়, এগুলো করবেন না আমার মনে হয়। এবং যে সমস্ত সিনিয়র মানুষরা আমাদের এই অনুষ্ঠানটা দেখেন তাদের সবাইকে বলবো একদম প্রাণ খুলে বাঁচুন, আনন্দে বাঁচুন এবং যা ইচ্ছে হয় যেই রং পড়তে হয় আপনি পড়ুন। আপনার বেড়াতে যাওয়ার শখ থাকলে আপনি বেরিয়ে পড়ুন, এই বয়সে বেরিয়ে পড়ুন। নতুন কিছু শেখার শখ মানে যেগুলো অনেক দিন ধরে ছিল আপনার সুপ্ত বাসনা, যেটা পূরণ হয়নি কাজের চাপে, সংসারের চাপে, ছেলে মেয়েকে বড় করার চাপে, সেগুলো শুরু করুন। বয়স কারোর জন্য থেমে থাকে না, চারিদিকে রং ছড়িয়ে দিন, একদম রঙিন থাকুন। তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, রঙিন থাকুন, যাতে এই ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। তাহলে ফিরবো অন্য কোনো পর্বে। টাটা।